আচ্ছা, তো আমরা পড়ছিলাম হচ্ছে অ্যাপোলজি ফর পোয়েট্রি, তাই তো? এটা কতদূর পড়েছো তোমরা সবাই? পড়ে কি শেষ করা গেছে? উম, জি স্যার, শেষ হয়েছে। আমি একটু পড়তে বলেছিলাম যে এই বন্ধের ভিতরে একটু পড়ে নিতে। তো সবাই কি একটু পড়েছো, না কি অবস্থা বলো? জি স্যার, পড়েছি। আচ্ছা। স্যার, বলো। স্যার এই যে কয়েকটা প্যারাগ্রাফে কনক্রিট অ্যাবস্ট্রাক্ট এই কথাটা ইউজ করা হয়েছে, মানে হুম বেশ কিছু প্যারাগ্রাফে। এটা মানে স্যার কি বুঝাইছে উনি, মানে ওনার ইয়াতে প্যারাগ্রাফটাতে? হুম হুম আচ্ছা, আসছি আমি। তোমাদের কি কি নির্দেশনা ছিল আমি একটু দেখে নিই, হ্যাঁ। আচ্ছা, এর মধ্যে তোমাদের আমি পড়তে দিয়েছিলাম হচ্ছে হেনরি ফিল্ডিংয়ের টম জোন্সের চ্যাপ্টার ওয়াইজ সামারি একটু পড়তে বলেছিলাম। উম, তারপর হচ্ছে অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি সিম্পলিফাইড ভার্সনটি আগে পড়ে শেষ করতে হবে। আচ্ছা, তাহলে আমি মনে করি যে তোমরা মোটামুটি এটা শেষ করেছো, নিজ দায়িত্বে যতটুকু পারো করেছো, কারণ পরবর্তীতে যে আলোচনাগুলো আছে ওই ঘুরে ফিরে সব একই ধরনের আলোচনা, হ্যাঁ। একই কথা কিন্তু বারবার এসেছে। হয়তো কিছু এক্সাম্পল আছে, কিছু হয়তো রেফারেন্স আছে বা অ্যালিউশন আছে যেগুলো হয়তো তোমাদের বুঝতে একটু অসুবিধা হতে পারে, হ্যাঁ। তো সেগুলো বাদ দিলে পারে মূল কথাগুলো প্রায় ঘুরে ফিরে একই রকম। যে অন্য সাবজেক্ট থেকে বা অন্য টপিক থেকে আমাদের পোয়েট্রি বা রাইটিং বা লিটারেচার কত, মানে কি বলবো, সুপিরিয়ার, সেটা মিললে এখানে দেখানো হয়েছে, হ্যাঁ। এখন তোমাদের যদি কোথাও সমস্যা থাকে সেগুলো বলো, হ্যাঁ। এখন যার সমস্যা ছিল অ্যাবস্ট্রাক্ট এবং কনক্রিট বলতেছো, কোন কোন চ্যাপ্টারে আছে, কোন জায়গাতে আমাকে একটু বলো, আমি সেখান থেকে দেখে দিচ্ছি। হুম স্যার, পড়ার সময় বেশ কিছু প্যারাগ্রাফেই পাইছি, যেমন 30 থেকে 35 40-এর মধ্যেও পাইছি, আবার 45-এর মানে 40-এর মধ্যেও পাইছি। বেশ কিছু বারই কনক্রিট অ্যাবস্ট্রাক্ট এই শব্দ দুইটা ব্যবহার করছে। তো এই দুটা শব্দ কেন এসেছে, কি কারণে এসেছে সেটা বুঝতে পারোনি? স্যার, কিছু কিছু জায়গায় বুঝেছি, কিন্তু বেশ কিছু প্যারাগ্রাফে ওই একই কনক্রিট আর অ্যাবস্ট্রাক্ট কথাটা ব্যবহার করছে, তো এই জন্য মানে। হ্যাঁ, এখানে মানে কি উদ্দেশ্যে ব্যবহার করেছে, মানে তুমি কি এই ওয়ার্ড দুটার মিনিং বোঝোনি, নাকি আসলে কেন ব্যবহার করা হয়েছে সেটা বোঝোনি? স্যার, মিনিং তো গুগলে আছে, মানে উনি হ্যাঁ। কেন ব্যবহার করছে, উনি কোন সেন্সে বলছে, ওইটা স্যার আমি ধরতে পারিনি। আচ্ছা, এখানে ব্যাপারটা হচ্ছে এরকম যে তুমি যখন ফিলোসফির কথা বলতেছো, ফিলোসফি বা এই জাতীয় বিষয়গুলো, ওগুলোর কি আমাদের কাছে বাস্তব কোনো ইয়ে আছে, তথ্য আছে, বা বাস্তব কিছু আমরা কি জানি ফিলোসফি বা দর্শন সম্পর্কে? না স্যার। হ্যাঁ। তাহলে এগুলো কি ধরনের বিষয়, এর কি কোনো কনক্রিট আমাদের কাছে কোনো বিষয় আছে কিনা যেটা থেকে আমি বুঝবো এটা হচ্ছে একটা ফিলোসফি বা এরকম কিছু, হ্যাঁ। যেমন আমরা যখন একজন মানুষকে বুঝতেছি, একজন যখন আমরা মনে করো যে ইডিপাস রেস্ক বুঝলাম, তাই না, যে ওই ধরনের ক্যারেক্টার আমরা পাচ্ছি কিনা, এগুলো আমাদের সামনে আছে, আমাদের সামনে উপস্থিত। কিন্তু যারা ফিলোসোফার, যারা ফিলোসফি দেয়, দর্শন তত্ত্ব নিয়ে কথা বলে, দার্শনিক বিষয় নিয়ে কথা বলে, হ্যাঁ, তা সেগুলো কি আমাদের কাছে আসলে বোধগম্য ইজিলি, বা এরকম কোনো এক্সাম্পল আছে যেগুলো দিয়ে আমরা বুঝবো যে এই বিষয়গুলোকে এই বলা হয়? না স্যার। হ্যাঁ, তাহলে এগুলো কি কি বলবো আমরা এগুলোকে? কনক্রিট বলবো না অ্যাবস্ট্রাক্ট বলবো? কনক্রিট এবং অ্যাবস্ট্রাক্ট দুটো ওয়ার্ড সম্পর্কে তুমি জানো তো? এই দুটো বলতে কি কি বোঝায় একটা উদাহরণ দাও। অ্যাবস্ট্রাক্ট কি আর কনক্রিট কি, বলো তো, অ্যাবস্ট্রাক্ট কি জিনিস? অবাস্তব। মানে এই দুটো শব্দ সম্পর্কে কি জানো? আমি তো সেটাই বলতেছি তোমাকে, এই দুটো শব্দ সম্পর্কে তুমি জানো কিনা, অ্যাবস্ট্রাক্ট নাউন আর কনক্রিট নাউন কি? হ্যাঁ, কই, সে কি নাই, না চলে গেল, না নেটের সমস্যা, কার সমস্যা ছিল? স্যার আসি স্যার, অ্যাবস্ট্রাক্ট তো বস্তু মানে এই টাইপের কিছু বোঝায়, মানে যেগুলো হচ্ছে। ধরা যাবে না, সহজে না। না, তুমি এই দুটো ওয়ার্ড সম্পর্কে আসলে ক্লিয়ার না, এটার জন্য তোমার সমস্যা। তুমি তো নাউন পড়েছো, অ্যাবস্ট্রাক্ট নাউন আর কনক্রিট নাউন কি জিনিস বলো। কথা না বললে আমি কিভাবে কথা বলবো বলো? স্যার,
অ্যাবস্ট্রাক্ট নাউন কনক্রিট নাউন সম্পর্কে ওইভাবে ক্লিয়ার ধারণা নাই। এই জন্যই তো বললাম যে তুমি যদি ওয়ার্ড দুটোর সঙ্গে ধারণা না জানো তাহলে তো আর এগুলো বুঝবা না। মনে করো সততা বলে যে একটা শব্দ আছে, এটার কি কোনো বাহ্যিক ফিগার আছে যে তুমি দেখে চিন্তা এটা এটা বলে সততা? না স্যার। তারপর হচ্ছে ঘৃণা। ঘৃণা বলে কি কোনো কনক্রিট মানে কোনো ইয়ে আছে যে এইটা হচ্ছে ঘৃণার চেহারা, বলতে পারবো? না স্যার, এটা বলা যাবে না দেখে। তাহলে অ্যাবস্ট্রাক্ট মানে কি? যেগুলোর কোনো বস্তুগত চেহারা নেই, যেটা আমরা ফিজিক্সে যেটাকে প্রমাণ করতে পারবো না। আমরা বাতাস দেখতে পাই না কিন্তু ছুঁইতে পারি কিনা, নাকি আমাদের টাচ করে না বাতাস? জি স্যার। আমাদের জি স্যার। পাঁচটা ইন্দ্রিয় দিয়ে যেগুলোকে আমরা অনুভব করতে পারবো সেগুলো হচ্ছে কনক্রিট। আর এই পাঁচটা ইন্দ্রিয়ের বাইরের হিসাব, যেগুলোকে আমাদেরকে অনুধাবন করতে হয় অনেক কিছু বিষয়কে বেজ করে, যার কোনো নির্দিষ্ট চেহারা নাই, উপস্থিতি নাই, তাই তো? আলোকে আমরা দেখতে পাই কিন্তু ছুঁইতে পারি না, কারণ চোখ বন্ধ করে আলোকে কি আমরা বুঝতে পারবো যে এখন আলো না অন্ধকার? চোখ বন্ধ করে ছুঁয়ে দেখতে পাবো যে এটা আলো আছে না অন্ধকার আছে? বলো। আমরা কিন্তু দেখতে পাবো না স্যার, চোখ বন্ধ ওটা করলে টাচ হয় অন্ধকার। না কিন্তু ওটা আমাদের সাইটে আছে, তাই না? আমাদের দর্শনে আছে। একইভাবে চোখ বন্ধ করে আমরা কি মানে চোখ খুলে কিন্তু আমরা বাতাসকে দেখতে পাবো না, শুধু আমরা যদি পাতা নড়ে তখন বুঝতে পারবো হ্যাঁ এটা বাতাস বইতেছে, বা গায়ে যদি লাগে তাহলে বুঝতে পারবো। তার মানে যেগুলোর বস্তুগত চেহারা আছে, তাই তো আমাদের অন্তত পাঁচটা ইন্দ্রিয় দিয়ে আমরা বুঝতে পারি, অন্তত ফিজিক্সে যাকে প্রমাণ করা যায় সেগুলো হচ্ছে কনক্রিট। আর অ্যাবস্ট্রাক্ট হচ্ছে যেগুলো এগুলো কিচ্ছু করা যায় না, যেগুলো আমরা জাস্ট অনেক কিছু বিবেচনাটা অনুভব করতে পারি। শিক্ষাকে কি দেখা যায়? শিক্ষা কি জিনিস বলো তো? শিক্ষা কি কনক্রিট না অ্যাবস্ট্রাক্ট? এডুকেশন যে শব্দটা, এটা কনক্রিট না অ্যাবস্ট্রাক্ট, কি বলবো আমরা? স্যার অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট। হ্যাঁ, কারণ এর তো কোনো বস্তুগত চেহারা নাই, আছে কিছু? কিছুই নাই। অ্যাবস্ট্রাক্ট স্যার। হ্যাঁ অ্যাবস্ট্রাক্ট। তাহলে অ্যাবস্ট্রাক্ট হচ্ছে যেগুলো, তেমনিভাবে কি ফিলোসফি যেটা বলতেছে, দর্শন। দর্শন কি আমরা বলতে পারবো, ধরতে পারবো কি জিনিস সেটা? এর কি কোনো ভিত্তি আছে? এটা অ্যাবস্ট্রাক্ট না। ধারণা, এটা আমাদেরকে অনেক কিছু বিবেচনা করে আমাদের বুঝতে হয়। কিন্তু ইতিহাস, সাহিত্য, এগুলো কনক্রিট জিনিস, কারণ আমরা দেখতে পাচ্ছি, বুঝতে পারছি, ঘটনাগুলো আমাদের কাছে পরিচিত। হ্যাঁ, আমরা ঘটনাগুলো দেখছি, বুঝছি, সব কিছুই। ঠিক আছে? তাই এরকম এই জন্য যেগুলো আমাদের বোধগম্যের বাইরে সেগুলোকে আমরা অ্যাবস্ট্রাক্ট বলে বিবেচনা করি। যে তোমার কথাটা কেমন জানি অ্যাবস্ট্রাক্ট মনে হচ্ছে আমার কাছে, আমি ধরতে পারতেছি না, আমি ঠিক বিষয়টা খেয়াল করতে পারতেছি না, বা আমি আঁচ করতে পারতেছি না, এরকম একটা বিষয়। আর কনক্রিট মানে যেগুলো আমাদের কাছে বোধগম্য, আন্ডারস্ট্যান্ডেবল, হ্যাঁ, যেগুলো আমরা সহজে ধরতে পারি, বুঝতে পারি, হ্যাঁ, এরকম একটা বিষয়গুলোর জন্য শব্দটা ইউজ করা হয়েছে। ওই অ্যাবস্ট্রাক্ট এবং কনক্রিট নাউন যেমন তেমনটা না, কিন্তু আমরা যেগুলো বুঝতে কঠিন, যেগুলো আমাদের বোধগম্যের বাইরের একটা বিষয়, কমন পিপলদের বিশেষ করে, সেগুলোকে আমরা অ্যাবস্ট্রাক্ট হিসাবে বলছি। আর যেগুলো আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডেবল, যেগুলো আমরা মোটামুটি আমাদের ধরা ছোঁয়ার ভিতরে আছে, সেগুলোকে আমরা কনক্রিট বলে বিবেচনা করতেছি। ঠিক আছে? এই জন্য জি স্যার। যখন এগুলো কম্পারিটিভ আলোচনা করা হয়েছে তখন এই কথাগুলো বারবার এনেছে, কারণ কি বারবারই বোঝাতে যাচ্ছে যে আমাদের সাহিত্যটা হচ্ছে একটা কনক্রিট জিনিস, যেটা আমাদের সামনে উপস্থিত, যেটা আমরা দেখতে পাচ্ছি, যেটা আমরা আমাদের প্রাত্যহিক জীবনে আমরা ওইগুলোকে নিয়ে ডিল করছি। কিন্তু দর্শন তো আমরা তা করছি না, সেটা আমাদের খুব কিছু মানুষের, এটা কমন পিপলের জন্য গুলো না। অতএব এটা অনেক বাইরের কোনো বিষয়। অতএব অতএব সেই দিক থেকে বিবেচনা করলে পোয়েট্রির গ্রহণযোগ্যতা বেশি। অতএব পোয়েট্রি অবশ্যই ওই সাবজেক্ট থেকে সুপিরিয়র। এই ব্যাপারগুলো আলোচনা করতে গিয়ে এই শব্দগুলো আনা হয়েছে। ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, স্যার 69টা একটু দেখেন তো। 69, 69 কি বলছে এটা? 59, আচ্ছা 69 বলতেছে দ্য মেল রাইম, দ্য ফিমেল রাইম, অ্যান্ড দ্য ড্রুকো ড্রুকো ট্রুকিওলা, হ্যাঁ ড্রুকিওলা। মানে এটা বলতে কি বোঝানো হলো? এগুলো হচ্ছে রাইমিংয়ের বিভিন্ন ভাগ বা এই টার্মগুলোকে বোঝানো হয়েছে। হ্যাঁ, দেখো এখানে বলছে কি, সো ফার অ্যাজ দ্য রাইম ইজ কনসার্ন ইট ইজ ট্রু দ্যাট দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ডাজ নট অবজার্ভ কোয়ান্টিটি, yet it observes the accent very precisely, while others language can either not observe the accent,
মানে অ্যাকসেন্ট অ্যাট অল অর উইল নট ডু ইট পারফেক্টলি, মানে দেখানো হচ্ছে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যাকসেন্টটাকে খুবই গুরুত্ব দেয়। অ্যাকসেন্ট মানেই কি? অ্যাকসেন্ট বলতে আমরা কি বুঝি বলো তো? উচ্চারণ। না, প্রোনাউন্সিয়েশন এবং অ্যাকসেন্ট ডিফারেন্ট জিনিস। প্রোনাউন্সিয়েশন ভিন্ন, ধরন। অ্যাকসেন্ট হচ্ছে কি ওই যে আপ অ্যান্ড ডাউন, যে রাইমিং এর যে ব্যাপারটা, অতএব অ্যাকসেন্টের সাথেই তো রাইমিংটা রিলেটেড। কোথায় আমরা তো ইয়া পড়ে আসলাম তাই না, আমরা ওই যে তোমাদের ইয়াগুলো পড়লাম না। স্ট্রেস আনস্ট্রেস হ্যাঁ হ্যাঁ, ওই যে তোমার কোথায় আমরা ফোর্স দিব, কোথায় আমরা লাউডলি উচ্চারণ করব, কোথায় আমরা খুবই সাইলেন্টলি বা খুবই লো বা উইকলি প্রোনাউন্স করব, এই ব্যাপারগুলোকে অ্যাকসেন্টের সাথে রিলেটেড থাকে। অতএব এই জায়গাটাকেই মেনলি ইংলিশ ল্যাঙ্গুয়েজে বড় করে টাচ করা হয়েছে। বলছে দ্য ইংলিশ অ্যান্ড দ্য ফ্রেঞ্চ পয়েটস নেভার ফেল টু অবজার্ভ দ্য সেজুরা। এই টার্মটা সম্পর্কে আমরা পরিচিত না? হোয়াট ইজ দ্য জি মিনিং অফ স্যার, সেজুরা? পরিচিত। স্যার সিজিওরা মানে একটা লাইনের মধ্যে যে জায়গাটাতে কোনো কিছু থাকলে আমরা থামবো আর কি, এটা হ্যাঁ, মানে বোঝাই। হচ্ছে ব্রেক বা পজ। ব্রেক, জি স্যার। ব্রেক বা পজ, যেগুলো আমরা বেশ কিছু কবিতাতে পেয়েছি। প্রথমে আমরা আলোচনা করেছিলাম মনে হয় সনেট 18-এ, তাই না? ওটা আমরা পেয়েছিলাম যে সেজুরা হচ্ছে কি, যে আমরা থামার জন্য, যাতে কবিতাটা পড়তে গিয়ে আমরা একটা থামার জায়গা পাই, যেন দম আটকে না যায়, মানে আমরা যেন কবিতা পড়তে গিয়ে আমাদের দমের অভাব না হয় এবং কবিতাটাকে হঠাৎ করে থামাই দিই, এরকম। তাই বলতেছে যেহেতু এটা অ্যাকসেন্টকে গুরুত্ব দেয়, সেই জন্য তারা কিন্তু এই জায়গাটাকে খুবই গুরুত্বের সহিত দেখে যে কোথায় আমাদের কবিতাটা পড়তে গেলে, রিসাইট করতে গেলে সেজুরার প্রয়োজন আছে, কোথায় আমাদের ব্রেদিংয়ের প্রয়োজন, কোথায় আমাদের থামতে হবে, এই জায়গাগুলোকে ইংলিশে গুরুত্ব দেওয়া হয়েছে। হোয়ারাস আইদার দ্য ইটালিয়ান অর স্প্যানিশ ক্যান মেক ইউজ ইট। দেখো বলছে নাইদার দ্য ইটালিয়ান নট দ্য স্প্যানিশ ক্যান মেক ইউজ অফ ইট। তবে বলছে কি ইংলিশ এবং ফ্রেঞ্চ পয়েটরা এটাকে যতটুকু ব্যবহার করেছে, ইটালিয়ান বা স্প্যানিশরা ততটা ব্যবহার করেনি। Lastly, even the very rhyme itself, the Italian language cannot put in the last syllable, the kind of rhyme known as masculine, and the Italian puts the rhyme in the next syllable to the last, and this is known for the female rhyme. এই জায়গাটা একটু খেয়াল করো যে মেল এবং ফিমেল রাইম বলতে কি বোঝানো হলো। শেষের কথাটা আবারও খেয়াল করো, বলা হচ্ছে যে ইভেন দ্য ভেরি রাইম ইটসেলফ দ্য ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ ক্যান নট পুট ইন দ্য লাস্ট সিলেবল। মানে অনেক ইটালিয়ান, যেহেতু ইটালিয়ান বা স্প্যানিশ ল্যাঙ্গুয়েজে সেজুরা বা অ্যাকসেন্ট এগুলোকে খুব একটা ইউজ করেনি, মানে তারা রাইমিংয়ের ব্যাপারটা খুব একটা গুরুত্ব দেয়নি, এই জন্য লাস্ট মেনলি রাইমিংটা কোথায় হয় বলো তো? রাইমিংটা আমরা কোথায় বুঝি? রাইমটা স্যার কোথায় হয়? লাইনে শেষে শেষে রাইমগুলো মিলবে তো। হ্যাঁ, যে প্রত্যেকটা লাইনের লাস্ট যে সিলেবল থাকে, সে লাস্ট সিলেবলটা তাই তো কোন কোন লাইনে রিপিট হয়েছে সেই হিসাবে কিন্তু আমরা রাইমটাকে বিবেচনা করি। তাই বলতেছে যে অনেকটা ওই যে ও এটা কি বলতে গেলাম, ব্ল্যাঙ্ক ভার্স। ব্ল্যাঙ্ক ভার্স শব্দটার সাথে কি আমরা পরিচিত? শুনছে স্যার কিন্তু জানি না। এত তাড়াতাড়ি ভুলে গেলে হবে? ব্ল্যাঙ্ক জি ভার্স কি? স্যার। ব্ল্যাঙ্ক ভার্স কি? স্যার হোয়াট দ্য মাইন্ড ইজ উইদাউট ফেয়ার, স্যার এটা মনে হয় ব্ল্যাঙ্ক ভার্সে লেখা ছিল। হ্যাঁ, তা ব্ল্যাঙ্ক ভার্স কি জিনিস? হোয়াট ইজ ব্ল্যাঙ্ক স্যার ভার্স? রাইম হবে না। হ্যাঁ, যাদের Rhyme scheme? রাইম থাকবে না, মানে লাস্ট সিলেবেলগুলো, মানে প্রত্যেকটা সেন্টেন্সের বা লাইনের লাস্ট সিলেবেল রাইম করবে না বা মিলবে না। যেমন আমরা ডিলেন থমাসের পড়েছি তাই না, ফার্ন হিল। তারপর হচ্ছে যে তুমি বলতেছো যে ইয়া পড়েছি ওই যে তোমার লার্নিং গ্রিপ, তাই না? তারপরে হচ্ছে আমরা এই যে পোপ পড়বো, দেখবা যে এদের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা কোনো রাইমিং ইউজ করেনি। মডার্ন পোয়েটরা বিশেষ করে তো রাইমের ক্ষেত্রে গুরুত্বই দেয়নি। হ্যাঁ, তাই সবসময় যে রাইম থাকবে তা নয়। তাই বলছি দ্য ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ ক্যান নট পুট ইন দ্য লাস্ট সিলেবল, তার মানে তারা রাইমটা ঠিকমতো ইউজ করতে পারেনি। আর যেখানে রাইমের ব্যবহারটা খুব বেশি নেই সেটাকে বলা হচ্ছে দিস কাইন্ড অফ রাইম ইজ ম্যাসকিউলিন রাইম। অন্যদিকে যেখানে বলা হচ্ছে কি দ্য ইটালিয়ান পুটস দ্য রাইম ইন দ্য নেক্সট সিলেবলস টু দ্য লাস্ট, and this is known as the female rhyme, or the Italian may put the rhyme in the syllable next before that, which is called the দেখো sidruciola. The French language has both the male and female rhymes, while the Italian has both the female rhymes and এটা দেখো এখানে বলছে যে কারা আছে কাদের নেই। এটা আসলে কেন নিয়ে আসলো, এই কথা কেন নিয়ে আসলো যে কোনো ল্যাঙ্গুয়েজে রাইম আছে কোনো ল্যাঙ্গুয়েজে রাইম নাই, এটা কেন নিয়ে আসলো এই কথাটা?
যে কবিতার ক্ষেত্রে কি সবসময় রাইম গুরুত্বপূর্ণ? রাইম কি থাকতেই হবে? না স্যার। এটাই বলে, যেমন এর আগে বলছে মিটার থাকতে হবে এমনটা নয়, কবিতা মানেই রাইম থাকবে এমনটা নয়, কোনো কবিতাতে রাইম আছে কোনোটাতে নাই। অতএব রাইম, রিদম, মিটার, ভার্স কবিতাতে থাকতেই হবে, এটাকে তিনি গুরুত্ব দেননি। হ্যাঁ, তাই জন্য এই কথাটা তিনি নিয়ে এসেছে। তাই বলছে দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ অন দ্য আদার হ্যান্ড হ্যাজ অল দিস থ্রি কাইন্ডস অফ রাইম। তারপরেও ইংলিশ ল্যাঙ্গুয়েজে অন্তত রাইমটাকে সুন্দরভাবে ব্যবহার করা গেছে। এটা হচ্ছে কি দ্য বেনিফিট অফ দ্য ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, এই ল্যাঙ্গুয়েজের বেনিফিটের জন্যই এই কাজটা করা গেছে। সব ল্যাঙ্গুয়েজে যেগুলো ব্যবহার হবে তাও নয়, কিন্তু তাই বলে কি ওই ল্যাঙ্গুয়েজগুলোতে কবিতা নাই? অবশ্যই আছে, তাই না? অতএব সেই জন্য এই কথাগুলো এখানে আনা হয়েছে মেনলি। এটা জাস্ট একটা মানে কি বলবো, একটা ওই যে তোমার ডিবেটিংয়ের একটা পয়েন্ট, যে আমি ভার্স, এই যেখানে যেমন হচ্ছে দে রেসপেক্টার্স অফ পোয়েট্রি ভার্সাস দ্য স্কর্নার্স, এদেরকে যখন যুক্তি হিসাবে দেখানো হবে, তখন এই যে তোমার কোনো কবিতাতে মিউজিক্যাল টোন আছে, মিউজিক তুলতে পারতেছে, রাইম রিদম আছে, আবার কখনো নাও থাকতে পারে, কিন্তু তাই বলে যে তারা হবে না এমনটা তো কখনো বলা হয়নি। কোনো কবিতায় কোনো সংজ্ঞায় কি কথা বলা হয়েছে যে পোয়েট্রি মানেই সেখানে রাইম রিদম থাকবে? কোনো ডেফিনেশন আছে এরকম? বলো, এ পর্যন্ত পেয়েছি না স্যার। আমরা কোনো পোয়েট্রির ডেফিনেশনে কখনো দেখি নাই যে রাইম রিদম থাকতে হবে, এই কথাটা বলাই হয়েছে। হ্যাঁ, এটা ঠিক আছে। এখানে এই দুই ধরনের রাইমের কথা বলা হচ্ছে, যে কারো কখনো থাকে, কখনো ব্ল্যাঙ্ক ভার্স হয়, কখনো এই যে তোমার সনেটের যে রাইম ইয়াগুলো আছে লিরিকে আছে, আবার দেখা যাচ্ছে বড় বড় যে সকল মডার্ন পোয়েট্রি আছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে তুমি রাইমই পাবা না, কিন্তু তারা খুবই নামকরা পোয়েট্রি বা পয়েম। আচ্ছা, তো বুঝতে পেরেছো বিষয়টা? জি স্যার। আচ্ছা, তাহলে আলটিমেটলি আমরা এই যে এত বড় একটা টেক্সট পড়লাম, এই টেক্সটের মূল আলোচনাটা কি, মূল তত্ত্বটা কি বুঝলাম বলো? তিনি তো অনেক যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন। আমরা যদি অল্প কথায় 2-3 সেন্টেন্সে বলতে চাই, তাহলে কি পাবো, কি আসবে আসলে এখানে আলোচনায়? অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি, এটা দিয়ে কি বোঝাতে যাচ্ছে বলো কেউ একজন? স্যার পোয়েট্রি সবচাইতে পুরনো ফর্ম এবং প্রসিদ্ধ ফর্ম। মানে এখানে তিনি বোঝাতে চাইলেন কি, যে এটা অন্যান্য ব্রাঞ্চ অফ নলেজ থেকে সুপিরিয়র নাকি? জি স্যার। এবং কোন কোন মানে সবগুলোই এর অধীনে, ব্যাপারটা এরকম যে অল দ্য ব্রাঞ্চেস অফ নলেজ আর আন্ডার পোয়েট্রি, বিকজ এভরি ব্রাঞ্চ অফ নলেজ হ্যাজ মেড দ্য ইউজ অফ পোয়েট্রি। It may be religion, history, philosophy, mathematics, all have had the help of poetry to express themselves. নিজেদেরকে প্রকাশ করার জন্য তারা কিন্তু পোয়েট্রি হেল্প নিয়েছে। এমনকি এবং কি কি বলা হচ্ছে, যে একজন কমন পিপল সেও পোয়েট্রি বুঝে, সে ফিলোসফি নাও বুঝতে পারে, সে ইতিহাস না বুঝতে পারে, সে ম্যাথমেটিক্স না বুঝতে পারে, কিন্তু অন্তত সে সাহিত্য বুঝে, কমন ফর্ম অফ সাহিত্যগুলো যেগুলো। আর সাহিত্য মানে খুব কঠিন ল্যাঙ্গুয়েজ হবে, কঠিন কিছু হবে তা না, হ্যাঁ, বরং যেগুলো আন্ডারস্ট্যান্ডেবল হবে, যার ভিতরে সিরিয়াসনেস থাকবে। এবং পোয়েট্রির সবচেয়ে দুটা বড় বৈশিষ্ট্য কি বলো, যেদিক থেকে তারা সুপিরিয়র? টু টিচ অ্যান্ড টু ডিলাইট। হ্যাঁ, তাই তো। ফার্স্ট ইজ টু ডিলাইট। whenever a reader will go through a piece of poetry or piece of literature, the first thing he or she will enjoy something. He will enjoy something, but through the enjoyment ultimately he will learn something or she will learn something. So that is the two those are the two purposes of literature, to delight the reader and to teach the reader. এবং তাহলে কি টিচ করবে, এই জায়গায় টিচের ব্যাপারটা কি, কি টিচ করবে? স্যার অবশ্যই ভার্চুয়াস কোনো কিছু, ভার্চু। হ্যাঁ, মোরালিটি, তাই তো, মোরালিটি টিচ করবে। ইয়েস স্যার, হ্যাঁ, মোরাল। যে এখানে যদি একটা ভালগার কিছুও তুলে ধরে, তাহলে বুঝতে হবে সেই ভালগার কিছু তুলে ধরার উদ্দেশ্য হলো থ্রু দিস পিস অফ ভালগারিটি টু টিচ দ্য মোরালিটি ইন কম্প্যারিজন, তাই না? আমার কি কোরআন বাইবেলেও কি ভালগার কথা বলা নাই, ভালগার উদাহরণ মানে দেওয়া নেই? এরকম আছে না অনেক কিছু, আছে না বলো? সেগুলো উদাহরণ হিসাবে দেখানো হয়েছে যে এইগুলো করলে পারে খারাপ, এইগুলো করলে পারে ভালো। তুমি যদি এখন মনে করো কোনো একজন মানুষ এসেছে, মনে করো তুমি তোমার সন্তানকে গালিগালাজ শেখাতে চাচ্ছ না, ঠিক আছে? তো তোমার ছেলে মনে করো গ্রামে ঘুরতে গেছে, বা তোমার মেয়ে হচ্ছে গ্রামে ঘুরতে গেছে, তো গ্রামের একটা ছেলে হঠাৎ করে একটা গালি দিয়েছে, ঠিক আছে? এখন একটা গালি দিয়েছে, ওই ছেলেটা শুনেছে,
শোনার পর তার মাকে জিজ্ঞাসা করতেছে, মা এটার মানে কি? তো এটা কি বলবে মা এখন বলো? তাকে কি বলবে এটা খুব ভালো শব্দ, এটার মানে এই দিয়ে একটা ভালো শব্দ বলে দিল? এটা কি বলতে পারবে? নাকি তার মাকে বোঝাতে হবে যে এটা একটা খারাপ শব্দ, এটার মানে এই, তোমার এটা ইউজ করা ঠিক হবে না? কোনটা কোনটা করলে ভালো হবে বলো? স্যার ওই খারাপটা দিয়ে তাকে বোঝাতে হবে। হ্যাঁ, অবশ্যই তাকে বোঝাতে হবে যে এটার মানে এই, এটা ব্যবহার করা ঠিক না, এটা একটা খারাপ শব্দ। নাকি তুমি তার খারাপ করার কথাটা বলবা না বলে তুমি তাকে বলে দিলা এটা এরকম, তুমি তাকে খারাপ শব্দটা বোঝালা না, তাহলে তো হবে না। তার মানে যদি সাহিত্যিকেরা কোনো খারাপ বিষয়কে তোমার সামনে উপস্থাপন করছে, সেটা মানে হলো যে সমাজে এই জিনিসটা ঘটছে, সেই জন্য তোমার সামনে এটা উপস্থাপন করেছে যাতে তুমি অন্তত এই জিনিসটা না করো, কারণ এটার পরিণাম হচ্ছে এটা। ঠিক আছে? অনেক সময় এরকমটা হয় না যে মনে করো আমি হচ্ছে নেশাখোর, আমি নেশা করি, তাই আমি আমার ছোটো ভাইকে বলছি এই নেশাটা এসে করিস না, এটা খুব খারাপ জিনিস। তো এখন ছোটো ভাই কি বলবে আমাকে বলো তো? তার আউটলুকটা কেমন হবে? আমি নেশা করি তাই আমি তাকে নিষেধ করতেছি তুই নেশাটা এসে করিস না, তা তার কথা কি হতে পারে আমার দিকে? সে বলতে পারে না যে তুমি খাও তাতে সমস্যা হয় না, আমি খালি সমস্যা, বলে আমি নেশা করলে সমস্যা? বলতে পারে স্যার, নেশা করে ঠিকই আমি খাইতেছি। ঠিক করতে হবে। এরকম করে বলতেই পারে যে তুমি করো, আমি করলে কি সমস্যা? সে তো জানে না আমি করি বলেই তো সমস্যাটা বুঝি যে এখানে একটা সমস্যা আছে, তুমি এটা করো না। আমি এখান থেকে বার হতে পারতেছি না, আমি বিপদে পড়ে গেছি, কিন্তু তুমি জানো এর ভিতরে না, কিন্তু তুমি বলতেছো না তুমি করো, তাহলে আমি করলে কি সমস্যা? এখন সেটা তার আউটলুকের ব্যাপার, তার ইন্টারেস্টের ব্যাপার, তুমি তো তাকে বোঝাতে পারবে না। হ্যাঁ, তো এরকম একই পরিবারে বাবা হচ্ছে নেশা করে, তার দুই ছেলে দুই রকম হতে পারে। এক ছেলে নেশা ধরছে যে বাপও করে তাই আমিও করি, আর এক ছেলে বলতেছে না বাপ নেশা করে, আমি জানি এর খারাপ দিকটা কি, এই জন্য আমি নেশা করি না। এটা তাহলে আর বাপ তো শেখায়নি, এটা একজন ব্যক্তির দৃষ্টিভঙ্গি তাকে শিখিয়ে দিয়েছে। তো এরকমভাবে তিনি বোঝাতে চেয়েছেন বিভিন্নভাবে যে পোয়েট্রিতে যা কিছুই বলা হয় তার একটা নির্দিষ্ট উদ্দেশ্য থাকে, এবং সেই উদ্দেশ্যই তাকে অন্যান্য মানে যে শাখা আছে নলেজের তাকে অটোমেটিক আলাদা করে তোলে। এই হিসাবে তিনি সাপোর্ট করার চেষ্টা করেছেন মেনলি পোয়েট্রিকে। ঠিক আছে? দেখো এই কথাগুলো কিন্তু বারবারই এসেছে, একই কথা বিভিন্ন সময়ে বারবারই তিনি বলার চেষ্টা করেছেন, জাস্ট ডিবেটটাকে অনেক বেশি বড় করে তোলার জন্য। হ্যাঁ, ট্র্যাজেডি কমেডির মিংলিং কেন করেছে, হ্যাঁ, ট্র্যাজেডি কমেডি, তারপরে যে ভায়োলেশন অফ ইউনিটিস অফ প্লেস টাইম ইন ইংলিশ ড্রামা, এটা আমরা পরে জানা, এগুলো কি বুঝতে সমস্যা হয়েছে? আমরা ইউনিটি সম্পর্কে জানি তাই না? ড্রামাতে কয়টা ইউনিটি থাকে বলো তো? স্যার 3টা ইউনিটি থাকে, তিনটা, তাই না? হ্যাঁ, ইউনিটি অফ টাইম, ইউনিটি অফ টাইম, অ্যাকশন এন্ড প্লেস। অ্যাকশন, তাই তো? হ্যাঁ, এই তিনটার মধ্যে দেখা যায় কোনো কমেডিতে বা ট্র্যাজেডিতে তিনটা ইউজ করা হয়েছে, কখনো একটাও ঠিক মতো ইউজ করা হয়নি। অতএব এগুলোর জন্য কি ওই সাহিত্য কি পড়ে গেছে, নিচে পড়ে গেছে বলো? সাহিত্য না কি স্যার। ইউনিটির উপর ডিপেন্ড করে? এর উপর ডিপেন্ড করে না। ইউনিটি এগুলো হচ্ছে জাস্ট একটা স্টাইল বা ফর্ম, এগুলোর উপরে ডিপেন্ড করে না। ডিপেন্ডটা করে কিসের উপরে? তার যে মোরাল টিচিং আছে তার উপরে, তাই না? যেমন আমরা যদি বলি যে তোমার আর্মস অ্যান্ড দ্য ম্যান যখন আমরা পড়েছিলাম, বা আমরা যদি এখন আমরা যে ড্রামাগুলো বর্তমানে পড়লাম, তাই না, সেগুলোর ক্ষেত্রে আমরা অতটা খেয়াল করিনি কোনটা টাইম ঠিক আছে, কোনটা প্লেস ঠিক আছে, কোথায় কী বলা আছে, এগুলো মূল কথা না। কথা হচ্ছে আলটিমেটলি আমার ভলপনি পড়লাম, দ্য ডাচেস অফ মালফি পড়লাম, এডিপাস, ওদিকে ডক্টর ফস্টার পড়েছি, তারা আমাদেরকে কি শেখাতে চাচ্ছে, আলটিমেটলি কি শেখালো, সেটা হচ্ছে বড় কথা। ওখানে এখন হেলেন নিয়ে এসেছে, হেলেনের সাথে হ্যাঁ ডক্টর ফস্টার যেটা রিলেশন দেখানো হয়েছে, ডক্টর ফস্টার হেলেনকে কিস করতেছে, এইগুলো দেখে যদি তুমি এখন মাতামাতি শুরু করে দাও, হায় রে কত বাজে জিনিস এখানে তুলে ধরেছে, এই নিয়ে তুমি এখন বললা কি এ বাজে জিনিস, সাহিত্য শুধু বাজে জিনিস শেখায়, কিন্তু আলটিমেট রেজাল্টটা কি দাঁড়ালো সেটা তো আমি বিবেচনা না করেই শুধু ওই কিস নামক একটা শব্দ শুনেই আমার ভিতরে এমন একটা শিহরণ তৈরি হলো, আমি ধরে নিলাম এখানে কিছু ভালগার বিষয় প্রচার করা হয়েছে, তাই তো? ডক্টর ফাস্টাসে কি অনেক ভালগার কিছু প্রচার করা হয়েছে কি না? তারপরে ডাচেস অফ মালফিতে হ্যাঁ গোপন প্রেম হচ্ছে ওখানে, ভলপনিতে হ্যাঁ সেখানে দেখাচ্ছে ওয়াইফকে ভলপনির কাছে পাঠিয়ে দিচ্ছে, এগুলো কি বাজে শব্দ না? বাজে কথা না এগুলো? কি মনে হয়? জি স্যার। এগুলো সব কি বাজে, এবং রাইটাররা খুব বাজে? না স্যার। হ্যাঁ,
যে রাইটাররা কি সব বাজে শব্দ বাজে কাহিনী তৈরি করছে, শিখার জন্যই তো দেওয়া হয়। এগুলো ছেলে মেয়েদেরকে খারাপ করে তুলছে, হ্যাঁ, এগুলো ছেলে মেয়েদেরকে দেখাচ্ছে, হ্যাঁ, যে এরকম প্রেম করতে হয়, এরকম ইয়া করতে হয়, গোপিয়ে এইগুলো দেখাচ্ছে, হ্যাঁ। তো এইগুলো তাই বলছে কি যে এগুলো আসলে এর উদ্দেশ্য নয়। তাহলে এখানে কি দেখাচ্ছে? এখানে যদি আমরা দেখো, এখানে একটা জিনিস বলছে, এখানে দেখো কতগুলো গর্বডাক, তাই না? এর উদাহরণটা দিয়ে মেইনলি এখানে বোঝাতে চেয়েছেন যে দেখো এইখানে মেল কথা হচ্ছে যে অ্যাট দ্য সেম টাইম ফুল অফ দ্যাট নোবেল মোরাল টিচিং হুইচ ইজ দ্য মার্ক অফ ট্রু পোয়েট্রি। হ্যাঁ, স্টাইল ভিন্ন রকম হতে পারে, ইউনিটি প্লেস না থাকতে পারে, না থাকুক, তাতে সমস্যা কী? কিন্তু আলটিমেটলি সেখানে যে মোরাল টিচিংটা দিতে চেয়েছে সেটা এখানে আছে কিনা, সেটা হলো আমাদের ট্রু পোয়েট্রির একটা মার্ক বা চিহ্ন। এটা যদি থাকে তাহলে তার স্টাইল, তার ফরম্যাট, তার ইউনিটি, যেখানে যা যা হয়ে যাক তা দিয়ে আমার কিছু যায় আসে না। হ্যাঁ, যেখানে জাস্ট ওই উদাহরণগুলো দেওয়া হয়েছে, বিভিন্ন কাহিনী অনেক। দেখো এখানে মোরাল টিচিংটা তো সরাসরি দেওয়া যেত না, এক লাইনে তো একটা মোরাল টিচিং দেওয়া যায়। তাহলে আমরা যে এই যে ভলপনি পড়লাম, ভলপনি এত বড় লেখার দরকার ছিল? বলো, এত বড় না লিখে তো এক লাইনে তো প্রচার করা যেত যে আমাদের সম্পদের প্রতি লোভ হলে ক্ষতির শিকার হতে হবে। এটা বললে কি কেউ গ্রহণ করতো সরাসরি? না বুঝতে আসতো? বলো। কিন্তু ভলপনিটা কি হলো, একটা এন্টারটেইনমেন্ট দিল আমাদের, তাই না? আমাদেরকে একটা কি এন্টারটেইন করলো, এন্টারটেইন করতে করতে একটা লেসন কিন্তু আমাদেরকে আলটিমেটলি একদম লাস্ট পর্যায়ে দিয়ে দিল যে তুমি যাই করো তাই করো, শেষ পর্যায়ে তোমাদের ভুগতে হবে। এবং এই যে 3টা ড্রামা আমরা পড়েছি, 3টা কেন, আমরা ইডিপাস রেস্ক পড়েছি, তাই না? তারপরে হচ্ছে এরকম আর কি পড়লাম, অ্যাজ ইউ লাইক ইট পড়েছি, তাই না? যেগুলোর লাস্ট পর্যায়ে কি আছে, একটা করে মোরাল টিচিং আছে না? এমনকি তোমার রাইডার্স টু দ্য সিও তো পড়েছি, তাই না? রাইডার্স টু দ্য সি পড়েছি, সেখানে মোরাল টিচিংটা কি? বলো, মোরাল টিচিংটা কি রাইডার্স টু দ্য সি এর? বলতে পারবা? সংগ্রামী জীবন। না, আমাদের ইয়াকে ছিল ওই ড্রামার ইয়াকে, হিরোইনকে ছিল, মানে মূল প্রোটাগনিস্টকে ছিল। মৌরিয়া। তাহলে তার শেষ কথাটা কি ছিল? বলো, তার শেষ কথাটা কি ছিল? No man can live at all. কেন স্যার ঠিক মনে নাই অ্যাকচুয়ালি ওখানে তার একটাই কথা হলো যে উই মাস্ট বি স্যাটিসফাইড, নাকি? মানে যা কিছুই ঘটে যাক, আলটিমেটলি আমি যখন বেঁচে আছি তখন আমাকে কি থাকতে হবে বলো? আমি কি হতাশ হয়ে খুশি থাকতে হবে, মাতাল হয়ে বেড়াবো? বলো, সুখীর কথা বলেনি না স্যার। আচ্ছা, স্যাটিসফ্যাকশন আর হ্যাপিনেস কি এক জিনিস? না স্যার। দুটা কিন্তু আলাদা, ঠিক আছে? দুটা কিন্তু আলাদা শব্দ। আমাকে স্যাটিসফাইড থাকতে বলেছে, মানে যাই হয়ে যাক না কেন একটা বিষয় আমি সন্তুষ্ট থাকবো, আমি তো বেঁচে আছি, যেটা যেভাবে ঘটা সেটা ঘটবেই। এটা হচ্ছে তার মোরাল টিচিং, তাই না? এডিপাস রেসকে আমরা মোরাল টিচিং পেলাম যে কি, যে ফেট এবং সাথে সাথে নিজের অ্যাকশনও তোমার পতনের জন্য দায়ী। তুমি একটা বিষয় জানো, কিন্তু তুমি যদি তোমার রাগ, তুমি যদি ক্রোধ, লোভ এগুলো সামলাতে না পারো, তোমার শেষ পরিণতি খারাপ আছে। তারপরে আমরা আর্মস অ্যান্ড দ্য ম্যানে কি পাইলাম বলো? ভান করে কি পৃথিবীতে চলা যাবে? আর্মস অ্যান্ড দ্য ম্যানে কি দেখানো হয়েছে যে ভান চলে না, নাকি? যা কিছু হোক সেটা বাস্তবতাতেই চলে। তুমি ভান করে একজন মানুষকে আর কয়দিন লুকিয়ে চুরিয়ে তোমার করে রাখবা? আর যার যা ইন্টারেস্ট সেই বোধে মানুষ তার চয়েসকে করে নিবে। তুমি একজন মানুষকে খুব পছন্দ করো, তাকে ছাড়া তুমি বাঁচবে না, কিন্তু তার ইন্টারেস্ট তোমার থেকে আলাদা, তাহলে কি তোমাদের কি একসাথে থাকা হবে? এই আজীবন থাকতে পারবা? বলো। ওখানে দেখানো হয়েছে, ওখানেও প্রেম কাহিনী আনা হয়েছে কিন্তু, তাই না? লুকার কাহিনী, তারপর হচ্ছে ওদিকে সার্জিয়াসের কাহিনী, তাই না? তো এগুলো দেখে কি মনে হচ্ছে? তো এগুলো এক একটা কি আমাদের কাছে মনে হতে পারে যে হায় রে, এই সকল কাহিনী শুধু আমরা পাচ্ছি, কিন্তু আলটিমেটলি ওখানে একটা টিচিং রয়েছে, ওখানে একটা মোরাল টিচিং আছে যে তুমি লুকিয়ে চুরিয়ে বেশি দিন একজন মানুষকে তোমার সাথে আটকে রাখতে পারবে না। আলটিমেটলি প্রত্যেকে তার তার নিজ নিজ ইন্টারেস্টে যদি সে না যেতে পারে,
তাহলে তোমরা যদি জোর করে একটা সম্পর্ক টিকিয়ে রাখতে চাও তা সেই সম্পর্ক বেশি দিন থাকবেও না, এটা টিকিয়ে রেখে লাভও নাই কোনো, ঠিক আছে? আর মিথ্যা, লোভ, এইগুলো কখনোই মানুষকে আলটিমেটলি একটা ভালো জায়গায় পৌঁছায় দিতে পারে না। হ্যাঁ, তো এইভাবেই দেখানো হচ্ছে কি যে সাহিত্য বা যেটাকে পোয়েট্রি দিয়ে আমরা মেনলি টার্ম করছি, সেগুলো কোনো না কোনোভাবে আমাদের এই দুটো জিনিসের সাথে রিলেটেড। ফার্স্টলি হচ্ছে তারা আমাদেরকে ডিলাইট করছে, আনন্দ দিচ্ছে, আমরা পড়ে একটু মজা পাচ্ছি, কিন্তু পরবর্তীতে কী দেখা হচ্ছে যে আমাদের একটা টিচিং কিন্তু দিয়ে যাচ্ছে। এই কথাটাই বারবারই তিনি আনার চেষ্টা করেছেন। আচ্ছা, তো আমি মনে করি যে তোমরা পড়ে মোটামুটি বুঝেছো। তারপরে যদি কারো কোনো প্রবলেম থাকে একটু বলতে পারো। আর কারো কোনো জায়গায় প্রবলেম আছে বা একদম বোঝোইনি কোনো প্যারাগ্রাফ বা এটা কেন আনা হয়েছে? আমার মনে হয় একদম বেসিক ব্যাপারটা তোমরা ধরতে পেরেছো এই আলোচনার, নাকি? এটাকে আমি মনে করতে পারি নাকি? জি স্যার। যেখানে একটা বেসিক যে ব্যাপারটা, এখানে যে বিষয়টা নিয়ে কথা বলা হয়েছে যেটা কোশ্চেনের সাথে রিলেটেড আর কি। হ্যাঁ, এতগুলো কথা তো তোমাদের কোশ্চেন আনসারে আসবে না। এখানে জাস্ট বিষয়গুলো আসবে কি, এই যে এত এক্সাম্পল, এত কোটেশন, এত রেফারেন্স, এগুলো কিছুই কিন্তু তোমাদের কোশ্চেন আনসারে আসবে না। আসবে হচ্ছে মূল আলোচনাটা, যেগুলো আমাদেরকে খেয়াল করতে হবে, তাই না? আমরা তো সামারিতে মোটামুটি এগুলো সব কিছু একটু পড়েছিলাম। তো যাই হোক, এখন দেখো এখানে একটা সংক্ষিপ্ত বিষয় দেখা হচ্ছে অ্যাপোলজি ফর পোয়েট্রির মেইন পয়েন্টস অফ দ্য এসে। এই এসের মেইন পয়েন্টটাকে এখানে সংক্ষিপ্ত আকারে একটু দিয়ে দিয়েছে। হ্যাঁ, এখানে দেখো আমরা যদি একটু খেয়াল করি তাহলে এখানে কী আলোচনা করা হচ্ছে সেটা আমরা যদি পাই, যে পোয়েট্রি হচ্ছে কি দ্য আর্লিয়েস্ট ফর্ম অফ কম্পোজিশন, যেটা আমরা পেয়েছি না, যে একসময় মানুষ বর্বর ছিল, অশিক্ষিত ছিল, তারপরও তারা কিন্তু তাদের মধ্যে পোয়েট্রি ছিল। তারপর হচ্ছে দ্য ডেট অফ ফিলোসোফার হিস্ট্রিয়ান অফ পোয়েট্রি, তার ট্রু পোয়েট্রি মানে হিস্ট্রিয়ান হোক, ফিলোসোফার্স হোক, ম্যাথমেটিশিয়ান হোক, সবাই কিন্তু কোনো না কোনোভাবে পোয়েট্রির কাছে কি ঋণী, কারণ পোয়েট্রির স্টাইল ব্যবহার করে তারা তাদের টিচিংটা দেওয়ার চেষ্টা করেছে। আবার কি বলছে, দ্য পয়েট আর ডিভাইনার আর প্রফেট, তাহলে পয়েটদেরকে তিনি মেকার বলেছেন, হ্যাঁ, ভেটস বলেছেন রোমানদের মতো করে। হ্যাঁ, দ্য পয়েট ট্রান্সেন্ড নেচার, এবং পয়েটরা এমন কিছু ক্রিয়েট করে যেগুলো নেচারকেও পারিয়ে যায়, মানে কি নেচারকে তারা ইমিটেট করে, কিন্তু ইমিটেশনটাকে তারা এমনভাবে মডিফাই করে যে শেষ পর্যন্ত নেচারকেও পার করে যায়। হ্যাঁ, দ্য এইম অফ পোয়েট্রি, পোয়েট্রির এইম কি, মেইন এইম হচ্ছে কি দেখো, টু টিচ অ্যান্ড টু ডিলাইট। 3 কাইন্ডস অফ পোয়েট্রির কথা বলা হয়েছে, তাই না? 3 ধরনের পোয়েট্রির কথা তিনি এখানে বলেছেন। হ্যাঁ, তারপরে দ্য ভেরিয়াস ফর্মস অফ পোয়েট্রি, এলিজি থেকে শুরু করে বিভিন্ন ধরনের পোয়েট্রি রয়েছে। মিটার যে পোয়েট্রিতে খুব গুরুত্বপূর্ণ তা নয়। তারপর হচ্ছে পোয়েট্রি অ্যান্ড ইনসেন্টিভ টু ভার্চু, হ্যাঁ, পোয়েট্রি কী করে, ভার্চুকে আরও তুলে ধরে, তাই না? তাকে গুডনেসগুলোকে টিচ করে, তাই বলছে পোয়েট্রি টিচেস বাই মিনস অফ কনক্রিট এক্সাম্পলস। ফিলোসফি সেটা অ্যাবস্ট্রাক্ট করে তোলে, তাই না? অ্যাবস্ট্রাক্ট আইডিয়ার মাধ্যমে আমাদের বোঝানোর চেষ্টা করে, যেটা আমাদের কাছে বোধগম্য না, কিন্তু পোয়েট্রি কনক্রিট এক্সাম্পলের মাধ্যমে আমাদেরকে বোঝাচ্ছে, যেটা বললাম ইডিপাস রেস্ক, তারপর হচ্ছে তোমার ডক্টর ফাস্টাস, তারপর হচ্ছে ডাসেস অফ মালফি, ভলফোন, এগুলো হচ্ছে কনক্রিট এক্সাম্পলস, দিজ আর প্রেজেন্ট অ্যারাউন্ড আস। আমাদের চারপাশে কি এরকম মানুষ নেই? অসংখ্য মানুষ আছে। যদিও আমরা হয়তো কবিরা ইমাজিনেশনে ক্রিয়েট করেছে কিছু ক্যারেক্টার, কিন্তু ঘটনাগুলো তো বাস্তব। তাই হচ্ছে পোয়েট্রি জেনারেলি রিটেন ইন মিটার, কিন্তু মিটার সবসময় কি গুরুত্বপূর্ণ নয়। দিস ইজ জাস্ট অ্যান অর্নামেন্ট, ইজ নট এসেন্সিয়াল টু ইট। দ্য সুপ্রিমেসি অফ পোয়েট্রি অ্যামং দ্য ব্রাঞ্চেস অফ লার্নিং, এর জন্য ফিলোসফি, হ্যাঁ, মেটাফিজিক্যাল ফিলোসফি, ম্যাথমেটিক্স, সব কিছুর মধ্যে পোয়েট্রি হচ্ছে সকলের সেরা, সুপ্রিম। কারণ কি, দ্য ফাইনাল এন্ড অফ অল আর্থলি লার্নিং ইজ ভার্চুয়াস অ্যাকশন, তাহলে প্রত্যেকটা শিক্ষারই উদ্দেশ্য হলো কি, মানুষকে ভার্চুয়াস করে তোলা। এক্ষেত্রে পোয়েট্রি এটাকে ভালো মতো সার্ভ করতে পারে বলে বলা হচ্ছে, তাই না? তো এইভাবে করে দেখানো হয়েছে যে আসলে পোয়েট্রি ইজ সুপিরিয়র টু অল ব্রাঞ্চেস অফ লার্নিং, সো উই ক্যান নট টেক পোয়েট্রি অ্যাজ আ বেজ থিং। বেজ হিসাবে আমরা অবশ্যই ধরতে পারি না, বা এটা নেওয়া ঠিকও হবে না। ওকে, তো আরও একটু তোমাদের যদি শর্টকাট কোনো থাকে বইয়ে, শর্ট ডিসকাশন, ক্রিটিক্যাল অ্যানালাইসিস, এগুলো একটু পড়ে নিবা, তাহলে মোটামুটি আশা করি পড়াটা তোমাদের হয়ে যাবে। ওকে, আচ্ছা, তোমাদের বইয়ে কি অবস্থা আছে বলো তো? বইটা কোন রাইটারের? তোমাদের কাছে যে বইটা আছে, রামজিলাল। রামজিলাল স্যার। রামজিলালের। আচ্ছা, সূচিপত্রটা একটু দেখি কি দেওয়া।
ক্রিটিক্যাল অ্যাপ্রোচ। আচ্ছা, এই তো মোটামুটি এখানে আর আলোচনার কিছু নেই। সামারি, ইন্ট্রোডাকশন, 10 পেজে কি বলছে, অ্যানাপ্লজি ফর পোয়েট্রি 10 পেজ। এটা তো সিম্পলিফাইড ভার্সন ছিল। এই তো এখানে এই তিনটা জিনিসই মেইনলি একটু গুরুত্বপূর্ণ। তোমরা এর ইন্ট্রোডাকশনটা, সামারি এবং সিম্পলিফাইড ভার্সন এই পুরোটা মিলে একটু পড়লে ধারণাটা পেয়ে যাবে। আর টেক্সট তো আমরা একটু এড়িয়ে গেলাম, কারণ ওটা অনেক আরও সময় লাগবে এবং অনেক কিছু আছে যেগুলো অতটা আমাদের দরকার নাই। আচ্ছা, তাহলে মোটামুটি আমাদের এটাকে আমরা শেষ করলাম। তাহলে পয়েটিক্স পড়া হলো, অ্যারিস্টটল পড়া হলো। এরপর আমরা চলে যাব হচ্ছে প্রিফেস টু শেক্সপিয়ার বাই ডক্টর স্যামুয়েল জনসন। হ্যাঁ, প্রিফেস টু শেক্সপিয়ার, এটার কোন বই আছে বলো তো তোমাদের কাছে? প্রিফেস টু শেক্সপিয়ারের কোন রাইটারের বই আছে? স্যার সেনের বই। ডক্টর সেন। ডক্টর সেনের। এটা কি, এটা এটা কি তোমাদের সাথে মিলছে? দেখো তো তোমাদের বইয়ের সাথে একটু মিলছে কিনা দেখো তো। মিলছে স্যার। আচ্ছা, আচ্ছা, টেক্সটার ছবি এখানে তোলা নেই। আচ্ছা, আমি একটু, আমাকে 2 মিনিট টাইম দাও। তাহলে শেক্সপিয়ার্স এন্ডিয়ারিং আপিল, মানে শেক্সপিয়ারের গ্রহণযোগ্যতা এখনো কতটুকু বলো আমাদের সমাজে, আমাদের বর্তমান যুগে কেমন বলো? গ্রহণযোগ্যতাটা কেমন? মানুষ কি এখনো গ্রহণ করতে পেরেছে? জি স্যার, অন্যান্য রাইটারের তুলনায় তো অনেক। মোটামুটি এমন একটা ব্যাপার যে যে কোনোদিন সাহিত্য পড়েনি সেও মনে হয় শেক্সপিয়ারের নামটা শুনেছে, নাকি একবার হলেও? জি জি স্যার। স্যার। জি স্যার। নামটা শুনেছে। তো সেই হিসাবে বলা হচ্ছে যে তার গ্রহণযোগ্যতাটা কেমন, তাহলে শেক্সপিয়ারের আপিল কেমন, আমরা একটু ধারণাটা নিই। তার বলতে দেখো মেরিটস অফ শেক্সপিয়ার। তাহলে প্রথমত তিনি আলোচনা করেছেন যে শেক্সপিয়ারের এত গুরুত্ব কেন, মানে তার ভালো দিকগুলো কি, হ্যাঁ, ভালো অবস্থানটা কি, তাকে কেন এত গুরুত্ব দেওয়া হয়েছে, তার সাহিত্যিক আলোচনাগুলো এত গুরুত্বপূর্ণ কেন, তাহলে তার মেরিটগুলো কি।
তারপরে দেখানো হয়েছে তার ডিমেরিট কি। হ্যাঁ, দেখো ওই জায়গায় দেখো উইকনেসেস অফ শেক্সপিয়ার, মানে শেক্সপিয়ারের উইকনেসগুলো কি, দুর্বলতাগুলো কি। সিম্পল, এটা খুব একটা কঠিন না, খুব ইজি, কারণ এখানে যে তত্ত্বগুলো আলোচনা করা হয়েছে সেগুলো আমরা তো শেক্সপিয়ারের শুধু অ্যাজ ইউ লাইক ইট পড়েছি, তাই না? আমরা ম্যাকবেথ এবং মার্চেন্ট অফ ভেনিসটা পড়ে ফেলতে ভালো হতো। দেখো এরপর তিনি 3 ইউনিটে ব্যবহার করেছেন কিনা। শেক্সপিয়ারের ক্ষেত্রে কি 3 ইউনিটে তিনি ব্যবহার করেছেন ঠিকমতো? বলো তো। আমরা যে অ্যাজ ইউ লাইক ইট, হ্যাঁ, এখানে কিন্তু তিনি ওগুলোকে খুব একটা বেশি মানে হ্যাঁ, তিনি কিন্তু এগুলোকে গুরুত্ব দেননি। হ্যাঁ, মানে দেখানো হয়েছে তার উইকনেসগুলো কি। তারপরে হচ্ছে শেক্সপিয়ার অ্যান্ড হিজ এজ, হিস্ট্রিক্যাল পার্সপেক্টিভ অ্যান্ড নেটিভ জিনিয়াস। তাহলে একটা হচ্ছে যে তার শেক্সপিয়ার এবং তার এইজের প্রভাবটা তার উপরে কেমন কাজ করেছে। তার এই যে জিনিয়াস, তিনি যে একটা মানে এক্সেপশনাল একজন পার্সন, এই প্রভাবটা কোথা থেকে আসলো, কী কারণে আসলো। হ্যাঁ, এগুলোকে দেখানো হয়েছে। তারপরে ধরো এখানে আলোচনা করা হয়েছে এই যে আর্লিয়ার এডিশন অ্যান্ড জনসনস অ্যাকনলেজমেন্ট টু দেম, মানে তার যে নাটকগুলো আমরা বর্তমান সময়ে পাচ্ছি এগুলো কিন্তু বিভিন্ন সময়ে কাটছাট করা হয়েছে। হ্যাঁ, কিছু কিছু ওয়ার্ড আছে বা কিছু কিছু কথা আছে যেগুলো মনে হয় যেন এগুলো শেক্সপিয়ারের না, হয়তো বা অন্য কেউ এর সাথে অ্যাড করেছে। হ্যাঁ, বা কেউ হয়তো বা এখানে ছিল নতুন করে মডিফাই করেছে, এরকমটা হতে পারে, যেগুলো তিনি দেখেছেন বা বলেছেন, বা তার যে এডিশনগুলো বিভিন্ন প্রকাশক যারা মেনলি এরা তো এডিট করে থাকে, তা করেছে কি না, কোনটুকু ভালো ছিল, কীভাবে মন্দ হয়েছে, এগুলো নিয়ে কথা বলা হয়েছে মেনলি। তারপরে দেখো বিভিন্ন ধরনের এডিশন, হ্যাঁ, থিওবার্ড এডিশন, হ্যামার্স এডিশন, হ্যাঁ, দেখো ওয়ারবার্টনস এডিশন, হ্যাঁ, ক্রিটিক্স প্রুন টু ফল্ট ফাইন্ডিং, এবং অধিকাংশ ক্রিটিক কী করে, ক্রিটিক্স মানেই কি অন্যের দোষ ধরা, এবং এই দোষটা কেন ধরতেছে, এবং শেষ পর্যন্ত এডিশন নিজে যে জনসন নিজে যে এডিট করেছেন সেটার কথা তিনি বলেছেন, যা তিনিও এডিট করেছেন কিন্তু শেক্সপিয়ারের বেশ কিছু নাটকের। তাহলে তার এডিশনে তিনি কিভাবে বিষয়গুলোকে যুক্ত করেছেন বা কোনগুলোকে তিনি মডিফাই করেছেন সেগুলো কিন্তু তিনি এখানে আলোচনা করেছেন। তারপরে শেষের দিকে আর তেমন কিছুই না, যে দেখানো হয়েছে শেক্সপিয়ারকে কীভাবে পড়া উচিত, তাই না, শেক্সপিয়ারকে বুঝতে হলে কী কী বিষয়ে গুরুত্ব দিতে হবে, এই বিষয়গুলো মেনলি আলোচনা। তাহলে এখানে আমরা 4টা বিষয় কিন্তু মেনলি পাচ্ছি। প্রথমত হচ্ছে বর্তমান সমাজে এখনও পর্যন্ত এর গ্রহণযোগ্যতাটা কেমন, এবং এই গ্রহণযোগ্যতার স্বার্থে তার আসলে পজিটিভিটি কেমন, মানে তার যে মেরিট, তাই তো, সেইটা কী, কেন তিনি এত নাম কুড়িয়েছেন, এত ফেম কুড়িয়েছেন। তারপর হচ্ছে তার উইকনেস আছে কিনা, সেই উইকনেসগুলো কতটুকু শক্তিশালী তাকে দুর্বল করার জন্য, মানে তার লেখাকে অন্যের কাছে মানে দুর্বল করে দেওয়ার জন্য। তারপরে তিনি বিভিন্ন এডিটরের কথা বললেন, এবং শেষ পর্যন্ত তিনি দেখালেন যে নিজে এডিট করতে গিয়ে তিনি কোন কোন বিষয়গুলোকে অ্যাড করেছেন বা সাবস্ট্র্যাক্ট করেছেন বা মাইনাস করেছেন, এবং কিভাবে তিনি শেক্সপিয়ারকে তুলে ধরেছেন। এই বিষয়গুলোই মেনলি এই প্রিফেস টু শেক্সপিয়ারের আলোচনার বিষয়। হ্যাঁ, তো আমরা টেক্সট থেকে একটু পড়া শুরু করি। আমরা হয়তো পুরোপুরি টেক্সটটা পড়তে পারবো না, বা ভাবে সময়টা হয়তো আগাবে না। আমরা প্রথম দিকের আইডিয়াগুলো একটু নেওয়ার চেষ্টা করি, যে টেক্সটের আলোচনায় আর আমাদের সামারি আলোচনা কেমন, এটুকু বোঝার জন্য। ওকে, তাহলে প্রথমেই আমরা যেটা আলোচনা করছি সেটা হচ্ছে আপিল বা আবেদন বা গ্রহণযোগ্যতা কতটুকু আমাদের জীবনে শেক্সপিয়ারের, সেটাকে দেখানো হবে। এটাকে আলোচনা করতে গিয়ে তিনি অনেক কিছু টেনে এনেছেন। তো দেখো এখানে প্রথমে শুরুটা কীভাবে হচ্ছে, দ্যাট প্রেইজেস আর উইদাউট রিজন ল্যাভিশড অন দ্য ডেড, and that the honors due only to excellence are paid to antiquity, is a complaint likely to be always continued by those who, being able to add nothing to truth, hope for eminence from the heresies of paradox. দেখো একটা প্যারাগ্রাফে কিন্তু একটা সেন্টেন্স, একটু খেয়াল করো, টেক্সট পড়তে গেলে এত জটিলতা কোথা থেকে আসে। দেখো এটা কি একটা সেন্টেন্স না, বলো তো, এখান থেকে শুরু করে এখানে গিয়ে শেষ। তাহলে এখানে কি বলা হলো, এবং এই টেক্সটের সেন্টেন্সগুলো কিন্তু অনেক বড় বড়, পড়তে হলে একটু ধৈর্যের সহিত পড়তে হবে, যে আসলে মিনিংটাকে উদ্ধার করার জন্য। দেখো সেন্টেন্সটা কিন্তু দ্যাট দিয়ে শুরু হয়েছে। দ্যাট দিয়ে শুরু হওয়া মানে কি, এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ, যেটা একদম শুরু থেকেই দেওয়া হয়েছে। এখানে 2টা সাবঅর্ডিনেট ক্লজ ইউজ করা হয়েছে, একটা এই দ্যাট দিয়ে আর একটা এই দ্যাট দিয়ে, দেখো, এবং এর
ভার্ব হচ্ছে আমাদের ইজ। তাহলে হচ্ছে দ্যাট হি ইজ অনেস্ট ইজ নন টু অল, আমরা বলি না সে যে সৎ সেটা সবার জানা। ঠিক এইভাবে দ্যাট প্রেইজেস আর উইদাউট রিজন ল্যাভিশড অন দ্য ডেড। আমরা কি মৃত মানুষের খারাপ কথা বেশি স্মরণ করি নাকি তার ভালো কথাগুলো স্মরণ করি বলো তো? মৃত ব্যক্তির যখন মানুষ ভালো কথা বলে। আমরা প্রধানত কাউকে প্রশংসা করতে ভালোবাসি এবং উইদাউট রিজন, মানে কোনো কারণ ছাড়াই আমরা মৃত ব্যক্তিদের প্রশংসা করি। তাই বলছে প্রেইজেস আর উইদাউট রিজন ল্যাভিশড অন দ্য ডেড অ্যান্ড দ্যাট দ্য অনার্স ডিউ অনলি টু এক্সিলেন্স আর পেইড টু অ্যান্টিকুইটি। এবং যে সম্মান যেগুলো শুধু আমরা এক্সিলেন্সকে দিয়ে থাকি। দেখো এক্সিলেন্স বলতে কি বোঝায়? বলা হচ্ছে কালচার অ্যাকনলেজেস দ্য এক্সিলেন্স। হোয়াট ইজ দ্য এক্সিলেন্স শব্দটার মানেটা কি? এক্সিলেন্স দিয়ে কি বুঝি আমরা বলো তো? এক্সিলেন্স শব্দটার সাথে কি আমরা পরিচিত? এক্সিলেন্স মানে হলো ঠিক অনেকটা ওই দুধ থেকে ঘি তৈরি করার মতো। তাহলে এই দুধ থেকে ঘিয়ের মধ্যে তাহলে কোনটা এক্সিলেন্স? দুধ এক্সিলেন্স না ঘিটা এক্সিলেন্স বলো তো? কোনটা? স্যার কি? ঘিটা হচ্ছে এক্সিলেন্স। ঠিক আছে তো? মানে কি? যেটা একটা পারফেক্ট জিনিস, ঠিক আছে তো? তার আশেপাশে মানে এদিক ওদিক যা কিছু ছিল সব কিছু বাদ দিয়ে যেটা পিওর সেটাকে আমরা গ্রহণ করছি। তাই বলা হচ্ছে দ্য অনার্স ডিউ অনলি টু এক্সিলেন্স আর পেইড টু অ্যান্টিকুইটি। তাই এক্সিলেন্স বা পিওর কোনো জিনিসের প্রতি আমরা যে সম্মান দেখাই সেই সম্মানটা মেনলি দেয় আমরা অ্যান্টিকুইটিকে। অ্যান্টিকুইটি মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ স্যার অ্যান্টিকুইটি? প্রাচীনত্ব বা প্রাচীন এরকম। মানে অ্যান্টিকুইটি মানে আমরা সবসময় যে প্রাচীন বুঝবো তা নয়। হ্যাঁ, অ্যান্টিকুইটির সাথে প্রাচীনতার একটা মেন সম্পর্ক বিষয়টা আছে, কি বোঝানো? কিন্তু বুঝে খাঁটি নিব কি? আমরা কি ভবিষ্যৎকে আমরা কি এক্সিলেন্স ভবিষ্যতে পাই না অতীতে পাই? কোনটা বলো তো? এক্সিলেন্সটা কখন পাই আমরা? ভবিষ্যতে। ভবিষ্যতে? অতীতে। অতীতে পাই, কারণ আমরা অতীত, কারণ কি 100 বছর পরেও যদি কেউ টিকে থাকে কারো নাম, তাহলে বুঝতে পারবে এক্সিলেন্ট বলে তার নাম টিকে আছে। ঠিক আছে না? তাছাড়া খারাপ কিছুর নাম কি আমরা জানি বলো? অনেক মানুষ তো ছিল সক্রেটিসের সময়ে, প্লেটোর সময় অনেক মানুষ তো ছিল, তা আমরা সক্রেটিস বা প্লেটোর নাম এখনও জানছি কেন বলো? তার সময় কি জ্ঞানী লোক আর ছিল না? তার সময় কি অনেক নামি দামি রাজা বাদশাহ ছিল না? তার সময় অনেক আমাদের মতো এত শক্তিশালী ম্যাজিস্ট্রেট, হ্যাঁ, তারপর হচ্ছে জাজ, কতজন ছিল, কিন্তু কাউকে তো আমরা চিনি না, জানি না। মানে অনেকটা ওই যে সে দুধ থেকে ঘোলাতে ঘোলাতে আমরা ঘোল বাদ দিয়ে দইটাকে সংগ্রহ করে নিয়েছি, তাই তো? ঘিটাকে সংগ্রহ করে নিয়েছি। ঠিক ওই রকম অতীতের যুগের সাথে তাল মিলাতে মিলাতে প্রসেসিং হতে 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 বা যেতে 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 মানুষ যেটাকে গ্রহণ করে সেইটুকুই হচ্ছে এক্সিলেন্স। আর এই এক্সিলেন্সটা আমরা মেনলি যারা পিছনের তাদেরকে আমরা দিয়ে থাকি। ভবিষ্যতে কি এক্সিলেন্ট হবে আমরা তো জানি না। এক্সিলেন্স ব্যাপারটার সাথে তো ভবিষ্যৎ রিলেটেড না, সেটা অতীত রিলেটেড, কারণ অতীতের সময়ের সাথে সাথে সেটাকে পেতে পেতে আমরা শেষ পর্যন্ত যেটুকু টিকিয়ে নিতে পারবো সেটাকে আমরা পাবো। তাই বলছি দেখো, যদি এটাকে বলতেছি কি যে প্রধানত দ্য অ্যানশিয়েন্ট পাস্ট স্পেশালি দ্য পিরিয়ড অফ ক্লাসিক্যাল অ্যান্ড আদার হিউম্যান সিভিলাইজেশন বিফোর দ্য মিডল এজেস, এটাকে অ্যান্টিকুইটি বলা হচ্ছে। কিন্তু সাহিত্যের ক্ষেত্রে আমরা এই অ্যান্টিকুইটিটা বুঝবো না। ঠিক আছে তো? সাহিত্যের ক্ষেত্রে আমরা বুঝবো হচ্ছে সেই সকল রাইটিংগুলো যে রাইটিংগুলো যুগের সাথে তাল মিলিয়ে এখনও টিকে আছে। ঠিক আছে তো? হ্যাঁ, যদিও এটা গ্রিক বা রোমান লিটারেচারকে মেনলি বোঝানো হয়, কিন্তু শেক্সপিয়ারের রাইটিং কি এখন আমাদের কাছে কি অ্যান্টিকুইটি না বলো? জি স্যার। শেক্সপিয়ারের রাইটিংও তো, ক্রিস্টোফার মার্লোর তো রাইটিংও তো আমাদের কাছে এখন ক্লাসিক্যাল রাইটিং হয়ে গেছে। ক্লাসিক্যাল শব্দ দুইভাবে ইউজ করা হয়, তাই না? একটা হচ্ছে গ্রিক বা রোমানদের বোঝাতে, আর একটা হচ্ছে এক্সিলেন্ট কোনো কিছু যুগের সাথে পিরিয়ডের সাথে টিকে থাকে যেগুলো, সেগুলোকেও কিন্তু আমরা ক্লাসিক্যাল রাইটিং বলে থাকি। হ্যাঁ, যেমন আমরা আমাদের রবীন্দ্রনাথ ট্যাগোরের রাইটিং বলতে পারি, কাজী নজরুল ইসলামের রাইটিং বলতে পারি। হ্যাঁ, এই জিনিসগুলো তাই বলতেছে যে দ্যাট দ্য অনার্স ডিউ অনলি টু এক্সিলেন্স আর পেইড টু অ্যান্টিকুইটি। তাহলে আমরা যারা মারা গেছে তাদেরকেই আমরা কোনো কারণ ছাড়াই তাদের জীবনের প্রশংসা করি, সে খারাপ লোক হোক আর ভালো লোক হোক। একইভাবে আমরা এক্সিলেন্সের যে অনারটা দিয়ে থাকি তা শুধুমাত্র এন্টিক মানুষকেই দিয়ে থাকি, ক্লাসিক্যাল মানুষগুলোকেই দিয়ে থাকি।
আর এইটাকে ইজ আ কমপ্লেন্ট, এটাকে অনেকে কমপ্লেন করে থাকে যে সবসময় মৃত মানুষের কেন প্রশংসা করা লাগবে বলো। আর প্রাচীন মানেই তারা কি সবাই এক্সিলেন্ট? যারা আগে লিখে ফেলছে সবাই কি এক্সিলেন্ট হবে? সবাই কি এক্সিলেন্স পাওয়ার যোগ্য? সবাই কি সম্মান পাওয়ার যোগ্য? কারণ কি বর্তমানে যারা লিখতেছে এরা কি সম্মান পাওয়ার যোগ্য না? তাহলে কেন আমরা সবসময় ওই প্রাচীন লোকদেরকে সেরা বলবো? শেক্সপিয়ারকে সেরা বলতে পারবো না কেন? আমি কেন সবসময় হোমারকেই সেরা বলবো? কেন বলতে হবে আমাকে? তাই এটাকে তিনি বলছেন ইজ আ কমপ্লেইন্ট লাইকলি টু বি অলওয়েজ কন্টিনিউড বাই দোজ। আর এই কমপ্লেনটা সবসময় চলে আসতেছে বিশেষ করে তাদের দ্বারা হু কি করে, হু হোপ ফর এমিনেন্স ফ্রম দ্য হেরিসিস অফ প্যারাডক্স বিং এবল টু অ্যাড নাথিং টু ট্রুথ। হ্যাঁ, যারা অনেক সময় এরকম মানুষ আছে না কিছু, যারা দেখবা যে অকারণেই অন্যের দুর্নাম করে বেড়ায়, নিজে তো ভালো কিছু করতেই পারে না, নিজের দুর্নামটা ঢাকার জন্য তাদের কাজ কি বলো? অন্যের দুর্নাম করে বেড়ানো, দোষ বলা। নিজেরটা যাতে গোপন থাকে এই জন্য অন্যের সাথে কথা বলার সাথে সাথেই অন্যের দুর্নাম শুরু করে দেয় যাতে তারটা ঢাকা পড়ে যায়। ঠিক তেমনটা বলছে যেখানে এই যে মৃত মানুষকে সম্মান দেখানো বা প্রাচীন রাইটার মানেই তারা এক্সিলেন্ট, এই কথাগুলোকে যারা কমপ্লেন করে তারা আসলে বিং এবল টু অ্যাড নাথিং টু ট্রুথ, তারা আসলে জীবনে কোনো কিছু তো করতেই পারলো না, সত্যের কোনো কিছু তারা অ্যাডও করতে পারলো না, বরং হোপ ফর এমিনেন্স ফ্রম দ্য হেরিসিস অফ প্যারাডক্স, বরং তারা কি করে অন্যের নামে দুর্নাম টুর্নাম করে নিজেদের এমিনেন্সটাকে তুলে ধরতে চায়, এই জন্য তারা এই কাজ করে। অ্যান্ড দোজ হু বিং ফোর্সড বাই ডিসঅ্যাপয়েন্টমেন্ট আপন consolatory expedients are willing to hope from posterity what the present age refuses, and flatter themselves that the regard which is yet denied by envy will be at last bestowed by time. দেখো এইটুকু পড়ে তুমি কি বুঝলা আমাকে বলো? এইটুকু পড়ে কি বোঝা গেল? কিছু কি মাথায় আনা গেল? মানে কি কথা দিয়ে তিনি শুরু করতে চাইলেন? কেউ কি ধরতে পেরেছ? একটু বলো শুনি। সবাই চুপ হয়ে আছে। এখানে ক্রিটিকদের বিরুদ্ধে কিছু বলা হয়েছে শুরুতে। মানে মূল কথা হলো কিছু লোক আছে যারা হুদাই কি করে অন্যের পিছনে লাগে। হ্যাঁ, পিছনে লাগে। ব্যাপারটা ঠিক এরকম। বলছে অর দোজ হু বিং ফোর্সড বাই ডিসঅ্যাপয়েন্টমেন্ট, মানে নিজেরা হতাশ, নিজেরা তো কিছু করতে পারেনি, তাই হতাশ হয়ে কি করছে? আর উইলিং টু হোপ ফ্রম প্রস্টিটিউট হোয়াট দ্য প্রেজেন্ট এজ রিফিউজেস, তারা কি করে নিজেরা তো কিছু করতেই পারলো না, আর প্রেজেন্টে যদি কেউ কিছু করে তারা সেইগুলোকে না গ্রহণ করে, করে কি ওই পিছনের কথা বলে। তুমি তো আর হোমার হয়ে যাওনি, তুমি তো আর শেক্সপিয়ার না, তুমি তো আর রবীন্দ্রনাথ হতে পারোনি, এই যে কথা। তারা মানে প্রেজেন্ট এইজে যে কিছু করতেছে মানুষ, এদেরকে তারা গ্রহণ না করে। দেখো তো এই যে জনসন, এটা কি শেক্সপিয়ারের টাইমে না? বেন জনসনের কোন টাইমের? তিনি শেক্সপিয়ারের কাছাকাছি এইজের না? স্যার প্রায় 100 বছর এদিক ওদিক আছে বেন জনসন, তাই তো? দেখো বেঞ্জামিন 1572, ঠিক আছে, তাহলে কোন সময়ের? একই টাইমে ও সরি আমি বেন জনসনকে নিয়ে ভাবতেছি কেন, তবে জি স্যার ভুল হয়েছে, স্যামুয়েল জনসন। হ্যাঁ হ্যাঁ, আমি তাই তো বলি, এই দুজনের নাম নিয়ে আমিও মিলে যাই মাঝে মাঝে। কেটে গেল। আচ্ছা, তো এত সমস্যা আচ্ছা নাই। ওকে, তাহলে সবাই শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ স্যার। জি স্যার। আচ্ছা, তাই বলতেছে যে তারা দেখো উইলিং টু হোপ ফ্রম দ্য পোস্টেরিটি হোয়াট দ্য প্রেজেন্ট এজ রিফিউজেস অ্যান্ড ফ্ল্যাটার দেমসেলফ দ্যাট দ্য রিগার্ড হুইচ ইজ ইয়েট ডিনাইড বাই এনভে উইল বি অ্যাট লাস্ট বেস্টেড বাই টাইম। এবং যারা মনে করে অ্যান্ড ফ্ল্যাটার দেমসেলফ দ্যাট দ্য রিগার্ড হুইচ ইজ ইয়েট ডিনাইড বাই এনভে, এবং যারা মনে করে
যে যে ধরনের রিগার্ড বা সম্মান মানুষ ইচ্ছা করে করতেছে না, কিসের জন্য? কারণ তারা ঈর্ষা করে, হিংসা করে। আমরা অনেক সময় কী করি, একজন একটা সম্মান পাওয়ার যোগ্য, তারপর আমরা তাকে করি না। মিউট রাখো। আমরা অনেক সময় কাউকে কোনো সম্মান করি না, কিসের কারণে? ঈর্ষা করি। তো ঈর্ষা করি যখন আমরা কোনো সম্মান করি না কাউকে, সে যদি সত্যিই সম্মানের ব্যক্তি হয়, তাহলে কি আসলেই কোনোদিন সে সম্মান পাবে না, নাকি আসলে পাবে? কোনটা হবে ঘটনাটা? পাবে স্যার। মানে কি, সময়ের সাথে সাথে, তাই তো, এক সময় তার যদি যোগ্যতা থাকে, তার যদি দক্ষতা থাকে, সেই সম্মানটা যেটা মানুষ হয়তো করছে না, ঈর্ষা করে, হিংসা করে, সেটা এক সময় সে পাবে। তার মানে এখানে কি বলতে চাইলো, যে আমরা অনেক সময় কি করি, এক্সিলেন্সকে গুরুত্ব দিই, এবং এই এক্সিলেন্সটা সময়ের সাথে সাথে টিকে থাকবে। এবং বলা হচ্ছে কি, কালচার অ্যাকনোলেজেস দ্য এক্সিলেন্স। তুমি যা কিছুই করো না কেন, তার ভিতরে যদি এক্সিলেন্স না থাকে, সেটা সময়ের সাথে সাথে টিকবে না। কিন্তু যদি থাকে, সময়ের সাথে সাথে অটোমেটিক সে টিকে থাকবে, কালচার সেটাকে গ্রহণ করবে। হ্যাঁ, তাই সেটাই বলা হচ্ছে যে শেক্সপিয়ারের কথা আসার আগেই তিনি একটু মানে ইন্ট্রোডাকশনে সাজিয়ে নিচ্ছেন যে এইরকম ব্যাপারটাই ঘটে থাকে, যে আমরা সবসময় কি করি, অনেক কিছু সময়ের সাথে সাথে বেরিয়ে আসে। তাই বলছি, অ্যান্টিকুইটি লাইক এভরি আদার কোয়ালিটি দ্যাট অ্যাট্রাক্টস দ্য নোটিস অফ ম্যানকাইন্ড হ্যাজ আনডাউটেডলি ভোটারিজ দ্যাট রেফারেন্স ইট নট ফ্রম রিজন বাট ফ্রম প্রেজুডিস। তাই বলতেছে যে অ্যান্টিকুইটিকে আমরা অনেক সময় কী করি, হ্যাজ আনডাউটেডলি ভোটারিজ। ভোটারিজ মানে বুঝো তো, সমর্থনকারী নাকি? বলছে অ্যান্টিকুইটির কিছু সমর্থনকারী আছে যারা অ্যান্টিকুইটাকে পছন্দ করে। তাই বলছে কি, দ্যাট রেফারেন্স ইট নট ফ্রম রিজন, যারা অ্যান্টিকুইটিকে যুক্তি দিয়ে শ্রদ্ধা করে তা নয়, বাট ফ্রম প্রেজুডিস। দেখো শব্দগুলোও একটু খুব দাঁত ভাঙা টাইপের। হ্যাঁ, প্রেজুডিস শব্দটা দিয়ে কী বোঝায়? হোয়াট ইজ দ্য মিনিং অফ প্রেজুডিস? কুসংস্কার। না, কুসংস্কার আলাদা জিনিস, কিন্তু কুসংস্কার আলাদা জিনিস। যেটা হচ্ছে কুসংস্কার মানে হচ্ছে পুরো ভিন্ন বিশ্বাস, যেটা এক্সিস্ট করে না, এমন কিছু বিশ্বাসকে আমরা বলছি হচ্ছে কুসংস্কার। যেটা পূর্ব ধারণা না, প্রেজুডিস মানে হচ্ছে পূর্ব ধারণা না। প্রেজুডিস মানে হচ্ছে কারো সম্পর্কে ভিন্ন ধারণা। মনে করো আমি একটু চুপচাপ মানুষ, হ্যাঁ, আমি একটু কথাবার্তা কম বলি। এখন তুমি যদি মনে করো যে লোকটা খুব অহংকারী, কিন্তু আসলে আমি অহংকারী না, তুমি আমার সাথে মেশার পরে বুঝতে পেরেছো যে আমি লোকটা একটু চুপচাপ, মানে ইন্ট্রোভার্ট টাইপের, কথাবার্তা কম বলি, কিন্তু লোকটা অতটা মানে অহংকারী না। তাহলে তুমি আমার সম্পর্কে কি ভাবছিলা বলো তো? যে আমি খুবই অহংকারী ব্যক্তি, না, আমার খুব ভাব, এইটা মনে করেছো। কিন্তু তুমি যখন আসলেই মিশলা, তখন তুমি দেখলা যে আসলে আমি অতটা ভাবুড়েও না, অতটা অহংকারীও না, শুধু একটু কম কথা বলি আর কি। তাহলে প্রেজুডিস কোনটা, আগের ধারণাটা না পরের ধারণাটা? আমার সম্পর্কে আগের ধারণাটা তোমার হচ্ছে প্রেজুডিস। তাই বলতেছে যে অ্যান্টিকুইটি সম্পর্কে মানুষ না জেনে, তাই তো, তার না জেনেই তার নিজের মন গড়া কিছু বিষয় দিয়ে তারা অ্যান্টিকুইটিকে পছন্দ করে বা রেফারেন্স করে, কোনো যুক্তি দিয়ে না। সাম সিম টু অ্যাডমায়ার ইনডিসক্রিমিনেটলি হোয়াট এভার হ্যাজ বিন লং প্রিজার্ভড। আবার অনেকেই দীর্ঘদিন যা কিছু প্রিজার্ভ করে রাখা হয়েছে, কোনো রকম যুক্তি বিবেচনা না করেই নির্বিচারে তার প্রশংসা করে। মানে অতীত থেকে এখনও টিকে আছে মানেই মনে করে যে মনে হয় বিশাল কিছু। হ্যাঁ, উইদাউট কনসিডারিং দ্য টাইম হ্যাজ সামটাইমস কোঅপারেটেড উইথ চান্স। তারা মনে করে না যে যেটা এখনও টিকে আছে, এটা এমনও হতে পারে যে টাইম তাকে কোঅপারেট করেছে টিকে রাখার জন্য। ঠিক আছে তো, টাইম তাকে কোঅপারেট করেছে। হতে পারে অল পারহ্যাপস আর মোর উইলিং টু অনার পাস্ট দ্যান প্রেজেন্ট এক্সিলেন্স। হতে পারে যে এই যুগের মানুষগুলো বর্তমান এক্সিলেন্সের পরিবর্তে অতীতের এক্সিলেন্সগুলোকেই বেশি গুরুত্ব দেয়। এই জন্য তারা বর্তমানে মনে করছে কোনো এক্সিলেন্স নাই। যেমন আমরা এখন মনে করি যে বর্তমান যুগে যেন কোনো ভালো সাহিত্যকর্মই নেই, তাই মনে করি না আমরা? বলো। আমরা মনে করি এখন কোনো ভালো কবি নেই, সাহিত্যিক নেই, ইত্যাদি নেই। কিন্তু আসলে হয়তো বা আছে,
কিন্তু আমরা অতীত নিয়ে ঘাঁটতেছি, তো বর্তমানগুলোকে আমরা নিয়ে ভাবি না। এই জন্য আমরা বর্তমানে কোনো এক্সিলেন্ট রাইটিংও খুঁজে পাচ্ছি না। তো কারণ আমরা আমাদের সাহিত্যকরণের ভিতরে আমাদের একাডেমিক লেভেলে কয়জন বর্তমান কবির রাইটিং দেওয়া আছে বলো তো? কয়জন বর্তমান রাইটারের রাইটিং দেওয়া আছে যে আমরা বর্তমানকে বিবেচনা করব? আছে? নাই স্যার। নাই তো। আমরা শুধু মনে হয় একজন বেঁচে আছেন কবি, সে লার্নিং গ্রিপ পড়েছিলাম, কায়সার হক, উনি এখনো বেঁচে আছেন। হ্যাঁ, আর কোন রাইটারের স্যার, আমরা পড়ি না, তাদের হাইলাইটও করা হয় না স্যার। এবং খুব একটা হাইলাইটও করা হয় না। তাই বলতেছে যে সময় হয়তো বা অতীতকে কোঅপারেট করতেছে, কারণ আমরা অতীতকেই গুরুত্ব দিচ্ছি, বর্তমানে এক্সিলেন্সগুলোকে আমরা গুরুত্ব দিচ্ছি না। অ্যান্ড দ্য মাইন্ড কন্টেমপ্লেট জিনিয়াস থ্রু দ্য শেডস অফ এজেস। এবং আমরা জিনিয়াসকে অনেক সময় মনে করি অনেকটা বয়সের শেড দিয়ে আমরা বিবেচনা করি, যে হাই রে, এই যে শেক্সপিয়ারের রাইটিং আমরা 500 বছর ধরে পড়তেছি, তাহলে বুঝতে পেরেছো কি এক্সিলেন্ট, এরকম করে আমরা বিবেচনা করছি না, যে এইজের শেড দিয়ে আমরা কালার করার চেষ্টা করতেছি যে আসলে তিনি জিনিয়াস। অ্যাজ দ্য আইজ সার্ভে দ্য সান থ্রু আর্টিফিশিয়াল অপাসিটি। ঠিক সূর্যকে যদি আমরা আর্টিফিশিয়ালি দেখি, আর্টিফিশিয়াল ছবিগুলো কম্পিউটার দিয়ে যখন মডিফাই করা হয়, তখন সেগুলো কি অরিজিনালের থেকে আর অরিজিনাল মনে হয় না? আরও সুন্দর মনে হয় না? অরিজিনাল থেকেও সুন্দর মনে হয়। তো এরকম আমরা যখন কোনো শেড দিয়ে কালার দিয়ে যখন বিবেচনা করি, তখন মানে অরিজিনালের থেকেও আরও সুন্দর মনে হয়। তা ওই অতীতের যে এক্সিলেন্স যেটা আমরা মনে করছি যে জিনিয়াসগুলো, এইগুলো এইজের শেড বা কালার দিয়ে এমনভাবে মডিফাই করা হয়েছে যে ওগুলো আমাদের কাছে এমনি ভালো লাগে। আমরা মনে করি ওরে শেক্সপিয়ার, হোমার, তাই তো, ক্রিস্টোফার মার্লো, এগুলো ভাবলেই আমাদের কাছে অন্যরকম লাগে, বিশাল রাইটিং, বিশাল ব্যাপার, এরকম করে ভাবছি। কারণ কি, যুগের সাথে মিলিয়ে তারা এখনও টিকে আছে। কিন্তু বর্তমানে কি নাই? তাই বলছে দ্য গ্রেট কন্টেনশন অফ ক্রিটিসিজম ইজ টু ফাইন্ড ফল্টস অফ দ্য মডার্নস। দেখো, তাই বলতেছে আমাদের ক্রিটিসিজমের সবচেয়ে বড় খারাপ জিনিস হলো কি, সব সময় মডার্নকে নিয়ে ভুল খোঁজা। ফাইন্ড দ্য ফল্টস অফ দ্য মডার্ন অ্যান্ড দ্য বিউটিজ অফ দ্য অ্যানশিয়েন্টস। আমরা ওই অ্যানশিয়েন্টের বিউটি খুঁজে বেড়াই, মডার্নের ফল্ট খুঁজে। আমরা ভাবি এখনকার ছেলে মেয়ে খুব বাজে হয়ে গেছে, এরা কিচ্ছু বোঝে না, এরা মানুষকে সম্মান করে না, এই করে না, সেই করে না। আগেই ভালো ছিল। যখন রেডিও আসলো তখন মানুষ ভাবলো হাই রে, হাডুডু খেলা মনে হয় শেষ হয়ে গেল, হ্যাঁ, এ খেলা শেষ হয়ে গেল। এবার রেডিও শেষ হয়ে যখন টেলিভিশন আসলো, তখন ভাবলো মানুষ এবার গেল সব শেষ, ধর্মকর্ম সব শেষ হয়ে গেল। এবার টেলিভিশনের জায়গায় যখন ইন্টারনেট আসলো, তখন তো আরও শেষ হয়ে গেল। এবার যখন সোশ্যাল মিডিয়া আসলো, তখন তো মানুষ আর ভালো নেই, নাকি? তখন ভাবতেছি টেলিভিশনই ভালো ছিল, মোবাইলই ভালো ছিল, হ্যাঁ, বা রেডিওই ভালো ছিল। এইভাবে করে আমরা কি করতেছি, বর্তমানে এক্সিলেন্সটাকে বাদ দিয়ে আমরা সবসময় অতীতের প্রশংসা করতেছি। যাই দিন ভালো আসে দিন খারাপ, নাকি? বর্তমান মানেই খারাপ, অতীত মানেই কি মনে করি ভালো। তাই বলছি হোয়াইল অ্যান অথর ইজ ইয়েট লিভিং উই এস্টিমেট হিজ পাওয়ার্স বাই হিজ ওর্স্ট পারফরমেন্স। দেখো, যখন একজন অথর এখনও বেঁচে আছে, তখন আমরা তাকে বিবেচনা করছি কি দিয়ে, তার যত খারাপ কাজ দিয়ে বিবেচনা করতেছে, যে এই লোকটা খারাপ, এই খারাপ জিনিস করতেছে। কিন্তু হোয়েন হি ইজ ডেড উই রেট দেম বাই হিজ বেস্ট। মরে যাওয়ার পরে তখন আমরা খুঁজে পারি, হায় রে, লোকটা তো খুব ভালো ছিল, হেভি লিখতো, বেঁচে থাকলে আরও লিখতে পারতো। কিন্তু যখন বেঁচে আছে তখন ক্রিটিসাইজ করে তার 14 গোষ্ঠী উদ্ধার করে ছেড়ে দিচ্ছি আমরা। তো এই জন্য এভাবে কি হচ্ছে, যে আমরা বলছি টু ওয়ার্কস হাউএভার অফ হুইচ দ্য এক্সিলেন্স ইজ নট অ্যাবসোলিউট অ্যান্ড ডেফিনিট বাট গ্র্যাজুয়াল অ্যান্ড কম্পারেটিভ। সেই জন্য আমরা সবসময় এক্সিলেন্ট বলতে আমরা বুঝছি কি, যেগুলো ডেফিনিট বা অ্যাবসোলিউট তা না, বরং গ্র্যাজুয়াল এবং কম্পারেটিভ। তাই তো, ধীরে ধীরে, তাই তো, বিভিন্ন কম্পারেটিভ ওয়েতে আমরা ওটাকে যখন টিকিয়ে নিচ্ছি, তখনই সেটা হচ্ছে এক্সিলেন্স। টু ওয়ার্কস নট রেইজ আপন প্রিন্সিপালস ডেমনস্ট্রেটিভ অ্যান্ড সায়েন্টিফিক বাট আপিলিং হোলি টু অবজারভেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স। নো আদার টেস্ট ক্যান বি অ্যাপ্লাইড দ্যান লেন্থ অফ ডিউরেশন অ্যান্ড কন্টিনিউয়েন্স অফ এস্টিম। সুতরাং একটা বিষয়কে যখন আমরা বিবেচনা করতেছি, সেটাকে পুরোপুরি আমরা কিসের উপর ফেলে দিচ্ছি, অবজারভেশন এবং এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করছি। সেখানে আর কোনো টেস্ট আমরা আনছি না। আমরা এতদিন ধরে, হায় রে, সে 700 বছর ধরে রাইটিং এখনও টিকে আছে, তাই আমরা এটাকে অবজার্ভ করেছি, এক্সপিরিয়েন্স করেছি। সুতরাং তখন আমরা আর কোনো টেস্ট না দিয়ে বরং লেন্থ অফ ডিউরেশন এবং কন্টিনিউয়েন্স অফ এস্টিম, এখনও যে মানুষ তার শ্রদ্ধা করছে, মানুষ যে তাকে এখনও ভক্তি করছে, অনার করছে, এই কন্টিনিউয়েন্স দেখে আমরা বিবেচনা করছি কি, যে তার রাইটিং খুব এক্সিলেন্ট। ঠিক আছে, আমরা কিন্তু আর কোনো টেস্ট করছি না, শুধু ভাবছি এতদিন যখন টিকে আছে তখন
হেভি রাইটিং, এরকম করে আমরা কিন্তু বিবেচনা করছি। তাই বলছে হোয়াট ম্যানকাইন্ড হ্যাভ লং পজেসড দে হ্যাভ অফেন এক্সামাইন্ড অ্যান্ড কম্পেয়ার্ড, অ্যান্ড ইফ দে পারসিস্ট টু ভ্যালু দ্য পজেশন ইট ইজ বিকজ ফ্রিকুয়েন্ট কম্প্যারিজন হ্যাভ কনফার্মড অপিনিয়ন ইন ইটস ফেভার। তাহলে অতীত থেকে যখন টিকে আছে, তাই বলছে হোয়াট ম্যানকাইন্ড হ্যাভ লং পজেসড, তাহলে এতদিন পর্যন্ত মানুষ যেটা এখনও অধিকার করে আছে, মানুষের কাছে যেগুলো এখনও আছে, নিশ্চয়ই সেগুলো তাহলে অনেক এক্সামাইন্ড হয়েছে, অনেক কম্পেয়ার্ড হয়েছে, কম্পেয়ার করেই তো মানুষ সেগুলো গ্রহণ করেছে। এবং এইভাবে সময়ের সাথে সাথে যদি মানুষ এই পজিশনগুলোকে ভ্যালু করতেই থাকে, হ্যাঁ, কন্টিনিউয়াসলি যদি মূল্যবান মনে করে, তাহলে বুঝতে হবে ইট ইজ বিকজ ফ্রিকুয়েন্ট কম্প্যারিজন হ্যাভ কনফার্মড অপিনিয়ন ইন ইটস ফেভার। তাহলে বারবার কম্পেয়ার করা হয়েছে, বারবার এক্সামাইন করা হয়েছে, এবং মানুষ বরাবরই এর পক্ষে মতামত দিয়েছে, পজিটিভ মতামত দিয়েছে। এই জন্য মানুষ এখনও এটাকে এত ভালো বলে গ্রহণ করে। ঠিক আছে, অ্যাজ অ্যামং দ্য ওয়ার্কস অফ নেচার নো ম্যান ক্যান প্রপারলি কল আ রিভার ডিপ অর আ মাউন্টেন হাই উইদাউট দ্য নলেজ অফ ম্যানি মাউন্টেন্স অ্যান্ড ম্যানি রিভার্স। তাই না? মনে করো আমরা অনেক সময় এরকম বেশ করি আমরা, তাই না? আমরা যদি মনে করো এখানে একটা মনে করে লাইনটা টানলাম এই জায়গায়, বলো এই লাইনটা ছোট না বড়? কম্পেয়ার করতে হবে। এই লাইনটা ছোট না বড় এটা আমরা এখন বলতে পারবো না। কখন বলতে পারবো? যখন এর পাশে আমরা আর একটা লাইন টানবো, নাকি? এখন এই লাইনের কম্পারিটিভলি প্রথম লাইনটা কি ছোট না বড়? ছোট। ছোট। তাই ঠিক ব্যাপারটা ওই রকমই, যে আজকে আমরা যেগুলোকে এত হাইলি ফেভার্ড করছি বা প্রেইজ করছি, নিশ্চয়ই এগুলো আগে মানুষ বিভিন্নভাবে কম্পেয়ার করেই তো কনফার্ম করেছে। যেমনটা আমরা বলতে পারি যে একটা নদী খুবই গভীর, একটা পর্বত খুবই উঁচু, এটা আমরা কখন বলতে পারি? যখন আমরা আরও অনেক মাউন্টেন বা রিভার দেখেছি। যে আর কোনো পর্বত দেখেনি, যে আর কোনো নদী দেখেনি, একটাই দেখেছে, সে কি বলতে পারবে এটাই সর্বোচ্চ গভীর বা এটাই সর্বোচ্চ উঁচু? তার কি বলা সম্ভব এটা? না স্যার। এটা নিশ্চয়ই বলা সম্ভব না। তাই যে অনেকগুলো না পড়বে, যে অনেকগুলোর সাথে কম্পেয়ার না করবে, সেগুলো কম্প্যারিজন না করে তো আমরা এক্সিলেন্ট বলতে পারি না। তাহলে এক্সিলেন্ট বলতে হলে আমাকে অবশ্যই অনেকের সাথে কম্পেয়ার করতে হবে। সো ইন দ্য প্রোডাকশন অফ জিনিয়াস, সুতরাং এরকম জিনিয়াস ভাবতে গেলেও নাথিং ক্যান বি স্টাইল এক্সিলেন্ট, কোনো কিছুকে আমরা এক্সিলেন্ট বলতে পারবো না যতক্ষণ পর্যন্ত না কি হয়, সো দ্য ইন দ্য প্রোডাকশন অফ জিনিয়াস নাথিং ক্যান বি স্টাইলড এক্সিলেন্ট টিল ইট হ্যাজ বিন কম্পেয়ার্ড উইথ আদার ওয়ার্কস অফ দ্য সেম কাইন্ড। তাহলে রবীন্দ্রনাথের রাইটিংকে আমরা তখনই জিনিয়াস বলতে পারবো ঠিক সিমিলার রবীন্দ্রনাথের মতো লিখেছে যে কেউ, তার সাথে কম্পেয়ার করার মাধ্যমেই আমরা বলতে পারবো এটা এক্সিলেন্ট হয়েছে। সুতরাং ডেমনস্ট্রেশন ইমিডিয়েটলি ডিসপ্লেড ইজ পাওয়ার অ্যান্ড হ্যাজ নাথিং টু হোপ অর ফিয়ার ফ্রম দ্য ফ্লাক্স অফ ইয়ার্স। অতএব বছরের সাথে রিলেটেড না, তাই বলছে কি ইট হ্যাজ নাথিং টু হোপ অর ফিয়ার ফ্রম দ্য ফ্লাক্স অফ ইয়ার্স, বরং কিসের সাথে রিলেটেড? ডেমনস্ট্রেশন ইমিডিয়েটলি ডিসপ্লেড ইটস পাওয়ার, বাট ওয়ার্কস টেন্টেটিভ অ্যান্ড এক্সপেরিমেন্টাল মাস্ট বি এস্টিমেটেড বাই দেয়ার প্রপোর্শন টু দ্য জেনারেল অ্যান্ড কালেকটিভ অ্যাবিলিটি অফ ম্যান। তাই কোনো কিছুকে টেন্টেটিভ একটা আইডিয়া নিয়ে আমরা বলতে পারি, টেন্টেটিভ মানে কি? ধারণামূলক, যে না খুব ভালো হতে পারে, এটা বলে লাভ নাই। বরং এটা আমি কী বলতে পারি? টেন্টেটিভ অ্যান্ড এক্সপেরিমেন্টাল মাস্ট বি এস্টিমেটেড বাই দেয়ার প্রপোর্শন টু দ্য জেনারেল অ্যান্ড কালেকটিভ অ্যাবিলিটি অফ ম্যান। তাহলে আরও অনেক কিছু কালেক্ট করার পর একজন মানুষকে আমরা কখন বলি সে সবচেয়ে বুদ্ধিমান? যখন তার একা বুদ্ধি দেখি, নাকি অনেকের মধ্যে সে, অনেক বুদ্ধিমান মানুষের মধ্যে সেও সর্বোচ্চ বুদ্ধিটা শো করতে পারে, তখনই তো আমরা তাকে বেস্ট বলি, তাই না? হ্যাঁ, তাকে আমরা মোস্ট ইন্টেলিজেন্ট বলে থাকি। তো এটা করতে হলে তো আমাদেরকে জেনারেল অথবা কালেকটিভ যে অ্যাবিলিটি রয়েছে এই প্রপোর্শনেট হতে হবে। প্রপোর্শন মানে কি? প্রপোর্শনেট মানে কি? অনুপাতিক হারে সমান হতে হবে, তাই না? তা হচ্ছে মাস্ট বি এস্টিমেটেড বাই দেয়ার প্রপোর্শন টু দ্য জেনারেল অ্যান্ড কালেকটিভ অ্যাবিলিটি অফ ম্যান অ্যাজ ইট ইজ ডিসকভার্ড ইন আ লং সাকসেশন অফ এন্ডেভার্স, যেটা অলরেডি এই মানুষের সৃষ্টি থেকে শুরু করে এ পর্যন্ত, হ্যাঁ, লং সাকসেশন মানে কি? সাকসেশন বলতে কী বোঝায় বলো তো? একটা ডিসকভারিতে সাকসেশন বলতে কী বোঝায়? আজকে যে আমরা ইন্টারনেট ব্যবহার করতে পারছি, এটা কি হঠাৎ করে একজন মানুষের দ্বারা হয়েছে?
নাকি না স্যার। ধীরে 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 মানুষ সেই কবে বিদ্যুৎ আবিষ্কার হয়েছে, তাই না? বিদ্যুৎ আবিষ্কার হয়েছে, কম্পিউটার আবিষ্কার হয়েছে, এইভাবে করে আস্তে 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 এটা এসেছে। তার মানে এটা কালেকটিভ, কিন্তু এটা কিন্তু কালেকটিভ অ্যাবিলিটি মানুষের। একজন মানুষ কিন্তু এই কাজটা করেনি, বরং আজকে যা দেখতেছি তা সেই অনেক আগের মানুষ, আজ থেকে 1000 বছর আগের মানুষের ধীরে ধীরে একটা করে কাজ এগিয়ে দিতে 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 আজকে আমরা একটা বড় জায়গাতে পৌঁছেছি। আবার আজ থেকে হয়তো 500 বছর পরেও আজকে যা দেখতেছি তা অ্যাড করতে 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 চলে যাবে। যেমন আজকে আমরা যে স্মার্টফোনগুলো পাচ্ছি, আজ থেকে 20 বছর আগে তো এই স্মার্টফোন ছিল না। তার নিশ্চয়ই এগুলো ফিচারগুলোকে অ্যাড করতে হয়েছে। আর এই অ্যাডিশনগুলো কি একজন মানুষ করেছে? বলো, আজকে যেগুলো দেখতেছি না স্যার। একজন মানুষ না, অনেকের, তাই তো? এন্ডেভার মানে কি? প্রচেষ্টা। অনেক মানুষের প্রচেষ্টার কারণেই আমরা একটা বিষয়কে ডিসকভার করি। তাই বলছি, অফ দ্য ফার্স্ট বিল্ডিং দ্যাট ওয়াজ রেজড, প্রথম যে বিল্ডিংটা বানানো হয়েছিল, ইট মাইট বি উইথ সার্টেনটি ডিটারমাইন্ড দ্যাট ইট ওয়াজ রাউন্ড অর স্কোয়ার। হয়তো যে প্রথম যে বাড়িটা বানানো হয়েছে সে হয়তো ভেবেছিল এটাই মনে হয় একমাত্র বাড়ি হবে। বাট হোয়েদার ইট ওয়াজ স্পেশাস আর লফটি মাস্ট হ্যাভ বিন রেফার টু টাইম। কিন্তু এই বাড়িটা এত বড় কি না, মনে করো এখন যে বাড়িগুলো, আজ থেকে 10 বছর আগে কাঠের জানালার বাড়িগুলো দেখতে কি স্মার্ট মনে হয় বলো তো? নাকি গ্লাস দিয়ে সুন্দর করে যে এখন বাড়িগুলো তৈরি করে এগুলোকে স্মার্ট মনে হয়? কোনগুলো স্মার্ট বাড়ি? কোনগুলো আছে গ্লাসগুলো গ্লাস দেওয়া। গ্লাস দিয়ে? তাহলে যে আজ থেকে 50 বছর আগে এলাকার ভিতরে একটা বাড়ি বানিয়েছিল, 50 বছর আগে ইট পাথর দিয়ে বিশাল বিশাল বড় বড় কাঠের দরজা জানালা দিয়ে বানিয়েছিল, যে সেই মনে করেছিল মনে হয় এই বাড়িটাই মনে হয় সেরা বাড়ি হবে, এরপরে আর এত ভালো বাড়ি মনে হয় বানাতে পারবে না। কিন্তু সময়ের সাথে সাথে তার বাড়িটা সেরা ছিল নাকি আজ থেকে এখন ওল্ড মনে হচ্ছে, সেটা তো সময়ই বলতে পারবে নাকি? এখন যদি আমি বাড়ি একটা বানাই, এই বাড়িটা যে পৃথিবীর মধ্যে সেরা বাড়ি হবে সেটাকে আমি বলতে পারবো সবসময়? নাকি আজ থেকে 100 বছর পরে আমার বাড়ি ওল্ড মডেল বা ভেঙে চুরে শেষ হয়ে যাবে? তো এরকম বলছে যে প্রথম যখন কিছু করা হয় আমরা তো বলতে পারবো না যেটা সবচেয়ে ভালো, এটাই বেস্ট, এটাই এরকম সেরকম আমরা বলতে পারবো না। এটা সময়ের উপরে ডিপেন্ড করে। তাই বলছে দ্য পিথাগোরিয়ান স্কেল অফ নাম্বারস ওয়াজ অ্যাট ওয়ান্স ডিসকভার টু বি পারফেক্ট। একসময় পিথাগোরাসের যে নাম্বার সিস্টেম সেটাকেই পারফেক্ট বলে ভাবা হতো একসময়। বাট দ্য পয়েন্টস অফ হোমার উই নো ইয়েট নট টু ট্রান্সেন্ড দ্য হিউম্যান লিমিটস অফ হিউম্যান ইন্টেলিজেন্স। But the poems of Homer, we yet know not to transcend the common limits of human intelligence, but by remaking that nation after nation, century after century has been able to do little more than transpose his incidents, new name his characters, and paraphrase his sentiments. মানে বলতে চাচ্ছে কি, যে আজকে পর্যন্ত হয়তো দেখাচ্ছে যে পিথাগোরিয়ান যে নাম্বারগুলো ছিল সেই সময় একসময় পারফেক্ট বলা হতো, কিন্তু হোমারের পয়েমগুলোকে আমরা এইভাবে হয়তো বিবেচনা করতাম না। কিন্তু সেটা কি হচ্ছে, নেশন আফটার নেশন, সেঞ্চুরি আফটার সেঞ্চুরি হ্যাজ বিন এবল টু ডু লিটিল মোর দ্যান ট্রান্সপোজ হিজ ইনসিডেন্টস, নিউ নেম বা হিজ ক্যারেক্টার্স অথবা প্যারাফ্রেজ হিজ সেন্টিমেন্টস। মানে কি, মানুষ কিন্তু সেইগুলোকে আর পরিবর্তন করতে পারেনি। যেমন গণিতের ব্যাপারটা বা নাম্বারিংয়ের ব্যাপারটা অনেক পরিবর্তন হয়েছে, যেটা আগে পারফেক্ট ধরা হতো কিন্তু এখন অনেকটা পরিবর্তন করে কত রকমের নাম্বারিং সিস্টেম ব্যবহার করা হয়েছে, বাইনারি সিস্টেম এনেছে, তাই তো, হেক্সাডেসিমেল এসেছে, অক্টাল এসেছে, কত এরকম নাম্বারিং সিস্টেম এসেছে। কিন্তু হোমারের যে আমরা যদি বলি যে কি ইউলিসিস বা ওডিসিউস বা ইলিয়াড, এগুলো কিন্তু খুব একটা চেঞ্জ করতে পারেনি মানুষ। বলছে হ্যাজ বিন এবল টু ডু লিটিল মোর দ্যান, দেখো, ট্রান্সপোজ হিজ ইনসিডেন্টস, মানে তার ইনসিডেন্টগুলো বেশি চেঞ্জ করেনি, নিউ নেম হিজ ক্যারেক্টার্স, তার ক্যারেক্টারগুলোর নতুন নাম দিতে পারেনি, অ্যান্ড প্যারাফ্রেজ হিজ সেন্টিমেন্টস, এবং তার সেন্টিমেন্টগুলোকে খুব একটা বেশি প্যারাফ্রেজ করতে পারেনি। তাহলে একসময় পিথাগোরিয়ান স্কেলকে পারফেক্ট বলা হতো, কিন্তু আজকে তার থেকে আরও বেশি পারফেক্ট হয়েছে। কিন্তু হোমারের রাইটিং, যেটাকে আমরা একসময় বুঝতাম না বা ধরতে পারতাম না, কিন্তু সময়ের সাথে সাথে আমরা ধরতে পেরেছি যে তার এক্সিলেন্ট কতটুকু বা কত বেশি, যে তার ইনসিডেন্টগুলোকে, ঘটনাগুলোকে আমরা খুব একটা বেশি পরিবর্তন করতে পারিনি। তার মানে পরিবর্তন হয়নি মানে কি এক্সিলেন্ট, নাকি পরিবর্তন হয়েছে মানে এক্সিলেন্ট? কোনটা এক্সিলেন্ট থাকবে বলো তো? পরিবর্তন হয়নি। হ্যাঁ, পরিবর্তন যার হয়নি বেশি, তাই না?
যেখানে মানুষ বেশি পরিবর্তন আনতে পারেনি, সেটা এক্সিলেন্ট। কারণ কি, তারা মানুষ ধরে নিয়েছে যে না এটাই ভালো, এটার পরিবর্তন করা যাবে না। তো এইভাবে কি হচ্ছে, যুগের সাথে সাথে যা কিছু টিকে যায় তাই হচ্ছে কি সেরা, এক্সিলেন্ট। হ্যাঁ, তাই বলছে দ্য রেভারেন্স ডিউ টু রাইটিংস দ্যাট হ্যাভ লং সাবসিস্টেড অ্যারাইজেস দেয়ার ফর নট ফ্রম এনি credulous confidence in the superior wisdom of past ages or gloomy persuasion of the degeneracy of mankind, but is the consequence of acknowledged and indubitable position. সুতরাং অতীত থেকে এখনো হয়ে আছে বলে, বা মানুষ হঠাৎ করে একজন মানুষকে পারসুয়েশন করে তাদেরকে যে আমরা সুপিরিয়র বলতেছি, আসলে তার জন্য সুপিরিয়র হয়নি, বরং সুপিরিয়র হয়েছে কিসের কারণে? দ্য কনসিকুয়েন্স অফ অ্যাকনলেজ অ্যান্ড ইনডুবিটেবল পজিশন। তাই তো, যেগুলো নিয়ে আমরা ডাউট করতে পারি না বা যেগুলোকে আমরা স্বীকার করে নিয়েছি, এ কারণেই সেগুলো এক্সিলেন্স, আর সে কারণেই সেই রাইটিংগুলো রেফারেন্স পাওয়ার যোগ্য। অ্যান্ড দ্যাট হোয়াট হ্যাজ বিন লংগেস্ট নন হ্যাজ বিন মোস্ট কনসিডার। আর এ কারণেই যেগুলোকে এতদিন ধরে আমরা জেনে আসছি সেগুলোকে আমরা বেশি কনসিডার করে থাকি। অ্যান্ড হোয়াট ইজ মোস্ট কনসিডার ইজ বেস্ট আন্ডারস্টুড। এবং যেগুলোকে মানুষ বেশি কনসিডার করে সেগুলোই আসলে আমরা আন্ডারস্ট্যান্ড করি বেশি। এ কারণেই সেগুলো এখনও টিকে থাকে এবং মানুষ গ্রহণ করে থাকে। হঠাৎ করে আমরা কোনো কিছুকে নিশ্চয়ই ভালো বলে গ্রহণ করি না, বরং এই যেখানে বলছে যে নেশন আফটার নেশন, হ্যাঁ, সেঞ্চুরি আফটার সেঞ্চুরি, আমরা এগুলোকে কী করছি? মডিফাই করার চেষ্টা করেছি, কিন্তু কম্প্যারেটিভলি কম্পেয়ার করে ইনসিডেন্টগুলো বুঝে যেগুলোকে আমরা গ্রহণ করে নিয়েছি এবং যেগুলো এখনও ইনট্যাক্ট রয়েছে ওই অবস্থাতে, সেগুলো এক্সিলেন্ট বলে আমরা ধরে নিয়েছি, কারণ এগুলো আমরা কনসিডার করেছি এবং বেস্ট কনসিডার করেছি মানেই আমরা বেস্ট আন্ডারস্ট্যান্ড করেছি। যেগুলো বুঝি নাই সেগুলো আমরা ছেড়ে দিয়েছি, যেগুলো আমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ে আসেইনি সেগুলো আমরা গ্রহণ করিনি, যেগুলো আমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ে এসেছে সেগুলো কিন্তু আমরা গ্রহণ করেছি। তো দেখো, মূল ব্যাপারটা হলো কি, এই ক্রিটিসিজম পরে একটা ব্যাপার হলো যে সেন্টেন্সগুলোকে এত কমপ্লেক্স ওয়েতে তৈরি করা, যেগুলো অ্যাডভান্স রাইটিং। হ্যাঁ, দেখো এই একটা সেন্টেন্স, এটাকে তুমি কি বলবা এখন বলো? কী জাতীয় সেন্টেন্স বলবা? কমপ্লেক্স, কম্পাউন্ড, সিম্পল, কী জাতীয় সেন্টেন্স হবে এটা বলো তো? বলতে পারবা কেউ একজন? বলো, সময় দিলাম। এটা কী জাতীয় সেন্টেন্স এবং এই সেন্টেন্সটাকে কি আমরা ভাঙতে পারবো? নতুন নাম দিতে হবে স্যার। আচ্ছা, কেউ বলো তো এই সেন্টেন্সটার প্রিন্সিপাল ক্লজ কোনটা? কেউ বলতে পারবা? এই সেন্টেন্সের মূল যে সেন্টেন্সটা, মানে মূল অংশটুকু, সেটা কোনটা হতে পারে? ধরতে পেরেছো কেউ? একটু বলো শুনি। বলতে পারবে না? না স্যার। তাই? হায় হায়। Sir, but is the consequence of acknowledges is alien to? তাহলে রিয়াটা কোনটা? সাবজেক্ট কোনটা বলো তো? এর সাবজেক্ট কোনটা হতে পারে? আচ্ছা, এটা হচ্ছে সাবজেক্ট হচ্ছে দ্য রেভারেন্স ইজ দ্য কনসিকুয়েন্স অফ অ্যাকনলেজড অ্যান্ড ইনডুইটেবল পজিশনস। এইটুকু হচ্ছে আমাদের মেইন সেন্টেন্স। হ্যাঁ, তারপরে বাকি শুধু ক্লজ যুক্ত করা হয়েছে, ফ্রেজ যুক্ত করা হয়েছে, দিয়ে বোঝানো হয়েছে। বলছে দ্য রেভারেন্স ইজ দ্য কনসিকুয়েন্স অফ অ্যাকনলেজ অ্যান্ড ইনডুবিটেবল পজিশনস। তাহলে রেভারেন্সটা হচ্ছে একটা কনসিকুয়েন্স, মানে একটা ফল। কিসের ফল? অ্যাকনলেজ অ্যান্ড ইনডুবিটেবল পজিশনস, মানে একটা কোনো কিছুর যে পজিশন আমরা দেখতেছি সেই পজিশনটা অলরেডি স্বীকৃত এবং সেটা হচ্ছে সকলের কাছে গ্রহণযোগ্য। এই জন্যই আজকে রেফারেন্সটা দিচ্ছি। এখন এরপর রেফারেন্সের আছে কি দেখো, রেফারেন্স ডিউ টু রাইটিংস দ্যাট হ্যাভ লং সাবসিস্টেড অ্যারাইজেস দেয়ার ফর নট ফ্রম অ্যানি
ক্রেডিউলাস কনফিডেন্স ইন দ্য সুপিরিয়র উইজডম অফ দ্য পাস্ট অর গ্লোমি পারসুয়েশন অফ দ্য, এই পুরোটাই হচ্ছে কি এই ডিউ টু থেকে একটা অংশ। দেখো এটা তোমরা ধরতে পেরেছো কিনা, এখান থেকে শুরু করে এই জায়গাটা হচ্ছে আমাদের পোস্ট মডিফায়ার, হ্যাঁ, এই পর্যন্ত। আবার এখান থেকে শুরু করে এই পজিশনকে মডিফাই করার জন্য দ্যাট, হোয়াট হ্যাজ বিন লংগেস্ট নন, দেখো এই যে হোয়াট হ্যাজ বিন লংগেস্ট নন এটা একটা অংশ, আবার দ্যাট থেকে শুরু করে দ্যাট হ্যাজ বিন মোস্ট কনসিডার্ড, অ্যান্ড হোয়াট ইজ মোস্ট কনসিডার্ড ইজ বেস্ট আন্ডারস্টুড। তাহলে হোয়াট ইজ মোস্ট কনসিডার্ড ইজ বেস্ট আন্ডারস্টুড। তাহলে আমাদের মূল সেন্সটা হচ্ছে যে আমরা যে রেফারেন্সটা দেখাচ্ছি একটা রাইটিংয়ের প্রতি, সেই রাইটিংয়ের প্রতি রেফারেন্স তখনই আসে যখন এটাকে আমরা স্বীকার করে নিই বা এর অবস্থানটাকে আমরা ধরে নিই অনেক দিনের বিবেচনা বশত। এই দেখো এইভাবে যদি আমরা পুরো টেক্সটটা পড়তে চাই, পুরোটা কি আমরা শেষ করতে পারবো, কি মনে হয়? এইভাবে ধরে ধরে, কারণ এইখানে দেখো এক একটা অংশকে বুঝতে হলে আমাদেরকে এর ডিপ ব্যাপারগুলো যেতে হবে। এই জন্য এখন আমরা যতটুকু পড়লাম, আগামী দিন আমরা আরও বেশি করে পড়ার চেষ্টা করব, যতটুকু পড়লাম এখন এইটুকু জায়গাকে দেখো আমরা যদি একটু এই ক্রিটিক্যাল সামারিটা দিয়ে একটু পড়ি তাহলে আমরা কি বুঝলাম একটু দেখি। হ্যাঁ দেখো, সাম পিপল ল্যামেন্ট দ্যাট দ্য ডেড আর প্রেজড আনরিজনেবলি। অনেকে মনে করে যে আমরা মৃতদেরকে অকারণেই প্রশংসা করি, কোনো কারণ ছাড়াই। দে হোল্ড দ্যাট দ্য ক্রাইটেরিয়া অফ ইভ্যালুয়েটিং এ রাইটার শুড বি দ্য এক্সিলেন্স অফ হিজ ওয়ার্ক, নট হিজ এন্টিকুইটি। আবার অনেকে মনে করে থাকে যে একজন রাইটারকে যদি আমরা ইভ্যালুয়েট করতে চাই তার জন্য ক্রাইটেরিয়া হতে হবে এক্সিলেন্স, এন্টিকুইটি নয়, কারণ এন্টিকুইটি দিয়ে তাকে বোঝা যায় না। দে আর জেনারেলি পিপল হু হ্যাভ নাথিং টু কন্ট্রিবিউট টু দ্য ইউনিভার্সাল ট্রুথ। আর এরা হচ্ছে সেই জাতীয় মানুষ যারা আসলে ইউনিভার্সাল ট্রুথে তো কোনো কন্ট্রিবিউট করতেই পারে না, and therefore try to win fame by offering controversial arguments or hope that posterity will be kind and sympathetic and will bestow them with the name that their contemporary denies. এবং তারা নিজের নাম বা ফেমটাকে অর্জন করতে চায় কী কারণে? কিছু কন্ট্রোভার্সাল আর্গুমেন্ট তুলে ধরার মাধ্যমে এবং হোপ তুলে ধরার মাধ্যমে। তারা মনে করে কি দ্যাট পোস্টেরিটি উইল বি কাইন্ড অ্যান্ড সিম্প্যাথেটিক। তারা মনে করে যে পরবর্তী জেনারেশন তাদের প্রতি খুবই কাইন্ড হবে এবং সিম্প্যাথেটিক হবে এবং উইল বেস্টো দেম উইথ দ্য নেম, এবং তাদের নামটা কী করবে? স্মরণ করবে। দ্যাট দেয়ার কন্টেম্পোরারি ডিনাইজ, যারা কন্টেম্পোরারিরা তাদের নামগুলো দেয়নি। অ্যাডমিটেডলি এন্টিকুইটি হ্যাজ ইটস ব্লাইন্ড ভোটারিস হু ইনডিসক্রিমিনেটলি প্রেইজ এভরিথিং মেয়ারলি বিকজ ইট ডেটস ব্যাক টু দ্য রিমোট ডেটস। আবার এন্টিকুইটিরও কিছু সমর্থনকারী আছে যারা অকারণেই প্রাচীন বা আগের দিনের কাজগুলোকে প্রশংসা করে, কারণ কি? তারা মনে করে এটা অনেক দিন থেকে হয়ে আসতেছে। মানে তিনি কোনোটাকেই ঠিকমতো সাপোর্ট করেননি, যেটা শুধু এন্টিকুইটি দিয়েও না, আবার বর্তমানের যে আমি ধরে নিব সেটা দিয়েও না। এটা নির্ভর করছে। ইট ইজ অলসো ট্রু দ্যাট স্পটলাইটিং দ্য মেরিটস অফ অ্যানশিয়েন্টস অ্যান্ড দ্য ফল্টস অফ কন্টেম্পোরারিজ আর মোর কনজেনিয়াল টু ম্যানি ক্রিটিক্স। তাহলে ইট ইজ অলসো ট্রু দ্যাট স্পটলাইটিং দ্য মেরিটস অফ অ্যানশিয়েন্টস অ্যান্ড দ্য ফল্টস অফ কন্টেম্পোরারিজ আর মোর কনজেনিয়াল টু ম্যানি ক্রিটিক্স। অনেক ক্রিটিক আছে যারা কি করে? স্পটলাইট মানে কি? ফাইন্ড আউট করে। তারা অ্যানশিয়েন্টদের মেরিটকে ফাইন্ড আউট করে আর কন্টেম্পোরারি মানুষের ফল্টগুলোকে তুলে ধরে তারা ক্রিটিসাইজ করে। কোনোটাই তিনি সমর্থন করে। অ্যাজ লং অ্যাজ অ্যান অথর ইজ অ্যালাইভ দ্য টেন্ডেন্সি ইজ টু জাজ হিম ইন দ্য লাইট অফ হিজ ওর্স ওয়ার্ক। তাহলে একজন অথর বা রাইটার যখন বেঁচে থাকে তার খারাপ কাজ দিয়ে তাকে আমরা বিবেচনা করি। অ্যান্ড আফটার হিজ ডেথ দ্য প্র্যাকটিস ইজ টু বি রিগার্ডেড হিজ বেস্ট ওয়ার্ক। এবং যখন সে মারা যায় তখন তার বেস্ট ওয়ার্ক দিয়ে তার আমরা জাজ করার চেষ্টা করি, অ্যাজ হিজ মোস্ট ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড জাজ হিম ফ্রম দ্যাট ভিউ পয়েন্ট। আর এটা প্রধানত অধিকাংশ মানুষের ক্ষেত্রে এমনটা ঘটে থাকে। সুতরাং এইভাবে যদি আমরা করে থাকি তাহলে আসলে আমরা সঠিকটাকে বিবেচনা করতে পারবো না বলে আমরা মনে করি, কারণ সেটা কারো এন্টিকুইটি দিয়ে বিবেচনা করি অথবা সিম্প্যাথি দিয়ে বিবেচনা করি না কেন, কোনো কিছুই আসলে একজনের মানুষকে এক্সিলেন্সকে তুলে ধরতে পারে না। এক্সিলেন্স তুলে ধরতে হলে কী করতে হবে? কম্পেয়ার করতে হবে, জাজ করতে হবে, এবং সেটা আস্তে আস্তে এক্সিলেন্সটা অটোমেটিক বেরিয়ে আসবে এবং টিকে থাকবে। হ্যাঁ, এইটা মেনলি বলা হয়েছে। তাই বলছে দেখো, কন্টিনিউশন অফ স্টিম আ ক্রাইটেরিয়ান ফর মেরিট। বরং তিনি দেখিয়েছেন কি
কারো যদি এস্টিমটা চলমান থাকে, কন্টিনিউয়াস থাকে, হ্যাঁ, যে সে আজ থেকে 1000 বছর আগে লিখেছে এবং প্রত্যেক যুগের মানুষ কি করেছে, তার প্রশংসা করেছে, বরং এটাই একটা ক্রাইটেরিয়া হওয়া উচিত তার মেরিটের, একজন মেরিটকে বিবেচনা করার। সে বেঁচে আছে বলে তার খারাপ দিক জিনিসগুলো, মানে তার খারাপ দিক দিয়ে আমি বিবেচনা করব, আর মরে গেলে তার ভালো দিক দিয়ে আমি তাকে বিবেচনা করব, তেমনটা না। সবসময় তার অবস্থানটাকে একইভাবে বিবেচনা করতে হবে, সে বেঁচে থাকুক অথবা মারা যাক। অযথা মারা গেছে বলেই তার আমরা প্রশংসা করব, আর বেঁচে আছে মানেই তার আমরা ঘৃণা করব, এটা দিয়ে হয় না। তাই বলছে, দ্য ক্রাইটেরিয়া ফর জাজিং ওয়ার্কস অফ আর্ট ক্যানট বি অ্যাবসুলেট অ্যাজ ইন দ্য কেস অফ ওয়ার্ক বেসড অন সায়েন্টিফিক প্রিন্সিপালস। তাই সায়েন্টিফিক প্রিন্সিপালস দিয়ে আমরা যখন কোনো কিছুকে ভালো মতো জাজ করতে পারি, এই লেখালেখি তো ওইভাবে জাজ করা যায় না, ওইগুলোকে জাজ করতে হলে কী করতে হবে, গ্র্যাজুয়াল এবং কম্পারেটিভ স্টাডির মাধ্যমে তুলনা করতে হবে, তাই না? জনসন সেইজ দ্যাট ইন দ্য ফিল্ড অফ লিটারেচার এক্সিলেন্স ইজ নট অ্যাবসুলেট। এক্সিলেন্স এমন কোনো অ্যাবসুলেট জিনিস না যে আমরা হঠাৎ করে বলে ফেললাম যে এটা ভালো, যেগুলো অনেক উদাহরণ দিয়ে আমরা পেয়েছি, তাই না? যে বাড়ি ঘর দিয়ে, হ্যাঁ, নদী যদি আমি না দেখে থাকি, আমি কেমন করে বুঝবো যে এই নদীটাই সবচেয়ে গভীর? তা আমাকে অনেক কিছু পড়ে বুঝে তারপরে বিবেচনা করি তো বুঝতে হবে যে এটা ভালো অথবা মন্দ। আচ্ছা, তাহলে আমরা এই যে এ পর্যন্ত আমরা পড়লাম, মোটামুটি 4 প্যারাগ্রাফ পর্যন্ত সম্ভবত। দেখো, তাহলে তোমাদের কাজ হবে যতটুকু পড়া হলো এটুকু আর একটু ভালো করে পড়া, হ্যাঁ, মানে সেন্টেন্স স্ট্রাকচার ধরে তুমি এই বিষয়গুলোকে বুঝতে পারছো কিনা এটা একটু দেখবা, তারপরে আমরা পরের অংশ থেকে পড়বো। তবে আমরা অধিকাংশ ক্ষেত্রে একটু ডিটেলস সামারি বা এটা পড়ার চেষ্টা করব, কারণ তা না হলে পুরোটা হয়তো বিবেচনা করে নিয়ে আসা কঠিন হয়ে যাবে, ঠিক আছে, শেষ করা। আচ্ছা, কিছু কি বোঝা গেল বলো? ওকে, তাহলে তোমাদের একটু কাজ দিই, তোমরা টেক্সট পড়তে পারো আর না পারো সেটা সমস্যা না। দ্য এন্ডিওরিং এমিনেন্স অফ শেক্সপিয়ার, এখান থেকে তোমরা একটু পড়বা যে কেন শেক্সপিয়ারের এক্সিলেন্সটা বা এমিনেন্সটা এখনও আছে। এই যে বলো না যে কন্টিনিউয়েন্স অফ এস্টিম আ ক্রাইটেরিয়ান অফ মেরিট, অতএব তার এস্টিমটা কেন চলমান এখনও, অতএব সেইটা আমাদেরকে জাজ করতে হবে। যেহেতু সেই জন্য তোমাদের কাজ দিলাম হচ্ছে মেরিট যতটুকু পারা যায়, মেরিটটা কি, প্রথম মেরিটটা কি, যে তিনি জেনারেল নেচারকে রিপ্রেজেন্ট করছেন। তারপর হচ্ছে থিম অফ লাভ নট ওভার এমফাসাইজ, তিনি লাভকে ডিল করেছেন কিন্তু অতিরিক্ত এমফাসাইজ করে তিনি করেননি, এরকম করে কয়েকটা জিনিস বলা হবে। তা তোমরা একটু চেষ্টা করবা এই 10 পর্যন্ত, হ্যাঁ, প্যারাগ্রাফ 10 পর্যন্ত একটু টেক্সট হোক বা এই সামারি থেকে হোক একটু পড়ে নিতে, ঠিক আছে? আচ্ছা, তো কারো কোনো কথা আছে স্পেশাল? স্যার আমাদের ব্রড কোশ্চেন ওটা তো 20 তারিখ পর্যন্ত পড়া চেঞ্জ করে দেন। আচ্ছা, ভলপনি, তাই তো? সবাই কি পড়ে শেষ করেছ? সবার শেষ হয়েছে ভলপনির পড়া? জি স্যার। বাকিদের কি কি অবস্থা? তোমরা কি হয়েছে স্যার? কথাও বলো না, কি বলো? হয়েছে স্যার, হয়েছে। পড়ছি স্যার। আচ্ছা, ব্রিফ অ্যান্ড শর্ট কোশ্চেন্স অফ ডক্টর ফাস্টাস, এগুলো আমি একটু দিলাম। সাতই অক্টোবর মধ্যে একটু পড়ে ফেলার চেষ্টা করবা। আর অ্যাপোলজি ফর পোয়েট্রির ইন্ট্রোডাকশন, কি যেন একটা পড়লাম, ওটা হচ্ছে ইন্ট্রোডাকশন, হ্যাঁ। আচ্ছা, সামারিটা দিই, এটা একটু পড়ার চেষ্টা করবো, যেটা আমরা পড়েছি এটা রিভাইজ করা আর কি, হ্যাঁ। রিভাইজটা করবা। আর
আচ্ছা, তো বুঝতে পেরেছ? ডক্টর ফস্টাসের ব্রিফ এবং শর্ট কোশ্চেনগুলো দেওয়া হয়েছে, এগুলো পড়তে থাকো, ব্রড কোশ্চেনগুলো কিছুদিনের মধ্যে দিয়ে দিব। আচ্ছা, আরেকটা জিনিস আমি যেটা বলেছিলাম, এটা কি সবাই পড়েছো না কি অবস্থা? মানে ওটা কি শুরু করোনি এখনো? ওই যে টম জনসের যে একটু প্যারাফ্রেজ ইয়াগুলো পড়তে বলেছিলাম মনে হয়, সামারি, তাই না? এই ছুটির ভিতরে শুরু করেছিলা তোমরা? জি স্যার, ঠিক করেছি। জি স্যার। আচ্ছা, শর্ট তাহলে সামারিটা ঠিক। যেহেতু আছে তোমরা ওটা পড়তে থাকো, হ্যাঁ, পাশাপাশি ওটা সময় নিয়ে পড়তে থাকো, যাতে ওটা মোটামুটি এর পাশাপাশি হয়ে যায়। সেটা আমি কোনো ডেট দিচ্ছি না, কিন্তু তোমরা একটু নিজে থেকে অন্তত সামারি অংশটুকু দিনে কিছু সময় দিয়ে একটু পড়তে থাকো, ঠিক আছে? হ্যাঁ। কারণ অনেকগুলো পড়া দেওয়া হয়ে যাচ্ছে, আমিও বুঝতে পারতেছি, কিন্তু আমাদের মেইন পড়াগুলো আগে ফোকাস করবা, তার সাথে সাথে এইগুলো নিয়ে একটু আগাবা। এটা একটু পড়তে থাকো, আমি কোনো টাইম লিমিট দিলাম না, কিন্তু ওটার সাথে সাথে আগায় নাও, ততটা হয়ে যায়। আচ্ছা, তো এই হলো মোটামুটি পড়া। তো যেহেতু পড়া অনেক দিলাম, তো কালকে আর ক্লাস নিলাম, আমি ভেবেছিলাম যে ক্লাস নিলে হতো, দরকার নেই, কারণ তোমাদের যেহেতু পড়া দিয়েছি ওটা পড়তে থাকো। আচ্ছা, স্যার, হ্যাঁ বলো। স্যার শেক্সপিয়ারের যে হচ্ছে এসটা, এটা এলিজাবেথিয়ান এস কেন বলা হয়? এখন তুমি এই প্রশ্ন করতেছো গো, হিস্ট্রি পড়নি? স্যার পড়া হয়েছে, বাট মানে মেইন রিজনটা হচ্ছে ভুলে গেছি বা জানি না। কেন, তুমি যদি শেক্সপিয়ারিয়ান এইজ বলো, তাহলে কি তুমি ইয়াদেরকে পাবা? স্পেন্সার, ক্রিস্টোফার মার্লো, বা যারা হচ্ছে ইউনিভার্সিটি উইট ছিল, এদেরকে তুমি পাবা ওর ভিতরে? না স্যার, তাহলে তাদের তো পাওয়া সম্ভব। তাহলে তুমি ওদেরকে পাচ্ছ না তো। অতএব শেক্সপিয়র তো একজন রাইটার, তাই না? এবং এলিজাবেথ নিউজ কেন বলা হচ্ছে? কারণ এখানে কি শেক্সপিয়ারের প্রভাব বেশি নাকি এলিজাবেথের প্রভাব বেশি এই সাহিত্যকর্মটা এত ফ্লারিশ করার জন্য? বলো তো, কার স্যার প্রভাব বেশি? এলিজাবেথ, হ্যাঁ, এলিজাবেথ। এলিজাবেথের প্রভাব বেশি ছিল, অতএব অটোমেটিক তাকে আমরা অবশ্যই একটা ডিউ রেসপেক্ট দিয়েই সেই হিসাবে তার নামকরণটা করা হয়েছে, কারণ তার প্রভাবে। মূল কথা হলো, কখনো সাহিত্যকর্মে পলিটিশিয়ানদের প্রভাব ছিল, কখনো রিলিজিয়নের প্রভাব ছিল, কখনো রাইটারদের প্রভাব ছিল। অতএব যার প্রভাবটা বেশি তার উপরে ভিত্তি করে কিন্তু নামকরণটা করা হয়েছে, ঠিক আছে? সবসময় সাহিত্যিকদের নামে করা হয়নি, বা সবসময় রাজাদের নামও করা হয়নি। সেটা নির্ভর করেছে কোনো আইডিয়াল, রিলিজিয়ান, পলিটিক্স, কোনো সাহিত্যিক বা রাইটার, অথবা কোনো রাজা বা কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব। এইভাবে নামকরণগুলো করা হয়েছে, ঠিক আছে? স্যার আর এলিজাবেথ কি তখন সাহিত্যকর্মে এগুলা লিখতো? তিনি তো লেখেননি, কিন্তু লেখার জন্য একটা পজিটিভ পরিবেশ তৈরি করে দিয়েছিলেন। তুমি কি হিস্ট্রি মনে পড়োনি ঠিক মতো নাকি? এলিজাবেথ কি রাইটার ছিল? না স্যার, ও তো রানী ছিল। তাহলে রানী তিনি লিখবেন কেন? তার শাসনামলটা একটা পজিটিভ পরিবেশ তৈরি করে দিয়েছিল রাইটারদের জন্য, বুঝো না? কারণ তার আগে যে রিফরমেশন পিরিয়ড ছিল, রিফরমেশন পিরিয়ডে কি ঘটনা ঘটেছিল সেগুলো কি জানো? জি স্যার। কি ঘটনা ঘটেছিল বলো? রিফরমেশন পিরিয়ডের কি সমস্যা ছিল? স্যার ওইখানে তো হচ্ছে অনেক ইয়া হইতো, রাজা নিয়ে অনেক দ্বন্দ্ব হইতো। না, এটা রাজার বিষয় না, এটা রাজার বিষয় না, এটা হচ্ছে কি, কিসের বিষয় ছিল কে জানো বলো দেখি, তোমরা হিস্ট্রি কি পড়েছো? কে কি পড়েছো বলো শুনি। মনে নাই কারো রিফরমেশন সম্পর্কে? হায় হায়, তো থাক, তোমাদের আর বিরক্ত করবো না, রাখো।